বহুদিন ধরে একটা সরকার থাকলে আস্তে আস্তে তার ধারণা হয় যে সে বোধহয় চিরকালের জন্য এসে গেছে। এই করতে করতে যদি পাপ জমতে জমতে একটা স্টেজ আসে যখন ঘোড়াটা পূর্ণ হয় তখন উল্টে যায়। আর আমি এটার পতন চাইছিলাম যে এরা যাক, এবার যাক, নতুন কেউ আসে। যেভাবে দুর্নীতি ঢুকছে, যা যা হচ্ছে, সো আই স্টার্টেড ড্রিফটিং। কিভাবে রাজনীতিতে এলেন হঠাৎ করে? হ্যাঁ, মানে যেটা আমি পছন্দ করি না, পলিটিক্স তো আমার ভালো লাগে না, কাজে আমি প্রথম থেকেই বলছি। উনি এগুলো অ্যালাউ করলেন কেন? আমাকে এখন তো উনি দাদা বলতেন, চিরঞ্জিত দা বলছেন যে উনি নাকি বুড়ো হয়ে গেছেন আর নাকি থাকবেন না, কেন মিনিস্টার হলাম না? তাই বললো না না না, চলো দেখলেন আমাদের স্বাস্থ্যের প্রবলেম, আমাদের শিক্ষার প্রবলেম, উই ওয়ান্ট জাস্টিস বললো। তো উনি তো শুনলেন কিন্তু কিছু করলেন না কেন? করলে তো এটা পার্টির এই অবস্থা হতো না। তোমার পাঠা তুমি লেজে কাটবে না মুড়ে কাটবে? তুমি সেই সময় মিঠুন আমার সঙ্গে ছিল, মিঠুনের জন্য মিঠুন আর আমিও গেছি। এখন যে শাসক দলে বন্ধু মিঠুন চক্রবর্তী রয়েছে, তিনি যদি কখনো আপনাকে ডাকেন, আপনি কি সাড়া দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। ভাবছিলাম আমি ডিরেক্টর হবো, যে এই জঘন্য ছবিগুলো করতে খালি সংসারটা চলবে কি করে, এই জন্য। ফার্স্ট ছবি আমি বানালাম মর্যাদা, যেটা সেই বিখ্যাত ডায়লগ, বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না, ওইটা। বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু মা হারালে মা পাওয়া যায়। তারপরে ছবি হলো কেঁচু করতে কেউ, এটা সুপার হিট হয়েছিল। তখন আমার মনে হলো এটা একটা ছবি করা যায়। নেপোয় মারে দই মরলে নেপো কেওড়া তলায় ছাড়াতে যাব সিনেমায় নোবেল প্রাইজ হয় না। এডিটার সে বলেছিল, দাদা আপনি যা পাঠ করেছেন অ্যাওয়ার্ডটা পেয়ে যাবেন, এবার ন্যাশনালটা পেয়ে যাবেন। আর সে হচ্ছে আমাদের এডিটার অর্ঘ। বাংলা সিনেমায় আপনারা বেশ কয়েকজন, তার মধ্যে প্রথম সারিতে আপনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন এবং তাপস পালও রয়েছেন। অভিনেতা হিসেবে এই তিনজনের মধ্যে কাকে আপনি একটু আগিয়ে রাখবেন? কোন নায়িকার সঙ্গে আপনার অন স্ক্রিন কেমিস্ট্রি বেশি নিজেরও দেখতে ভালো লাগতো? কিন্তু যখন আমি এই ক্লোজ আপগুলো দিচ্ছি তখন মে মাসের রোদ্দুর, পুরনো টেকনিশিয়ান স্টুডিও, ওপরের টিনের চাল, বিভৎস গরম। মানে পুলিশের পোশাকটা তাহলে খুলে ফেলে দিয়ে বললাম এসো এবার, ডাকলাম, কি ফাইট হলো আমাদের। তো তার আগের ডায়লগ, ঈশ্বর তো সত্যি সত্যি নেই, ওটা আমরাই বানিয়েছি ঈশ্বরকে, আমরাই প্রতিষ্ঠা করেছি। এমন এমন কথা বলছি, কোনোদিন কোনো ইন্টারভিউতে এরকম কেউ কথা বলে না। নমস্কার, শুনবো তোমায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনবো তোমায় আমরা এই হট সিটে যাদেরকে পেয়ে থাকি তাদের জীবনের নানান দিক, এমনকি অনেক অজানা কথাও জানবার চেষ্টা করে থাকি, কারণ শুনবো তোমায় তাদের একটা এমন সত্তাকে আপনাদের সামনে নিয়ে আসা যেটা হয়তো সেভাবে কখনো সামনে আসেনি। আজকে যে মানুষটিকে নিয়ে এসেছি, হ্যাঁ, সেই মানুষটি আমার খুব পছন্দের মানুষ, এবং শুধু আমি নয়, আপামর বাঙালির হৃদয়ে যারা সিনেপ্রেমী রয়েছেন, যারা সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের সকলের হার্ট থ্রব এক সময়কার, এবং এখনও তিনি সমান তালে কাজ করে চলেছেন। আর শুধুমাত্র অভিনয় নয়, অভিনয়ের পাশাপাশি তিনি কিন্তু রাজনীতিতেও ছিলেন। আর তার বিষয়ে একটা জিনিস কিন্তু ভীষণভাবেই বলা যায়, তিনি কিন্তু লাকি চার্ম। যেই জিনিসটি তিনি ছেড়ে যান সেটা সুপার ফ্লপ। কেন বলছি? অবশ্যই আলোচনা যত এগোবে বুঝতে পারবেন কেন এই কথাটা বললাম। পড়াশুনো তো ইঞ্জিনিয়ারিং নিয়ে, তারপরে অভিনয়, সংবাদ পাঠ, সব কিছু, মানে এত শেড যে মানুষটির, চিরঞ্জিত চক্রবর্তী। হ্যাঁ, নমস্কার। চিরঞ্জিত দা, আপনার সম্পর্কে যত বলা যায় বোধ হয় কম। আমি জানি না আপনার কেন বলবি বা কেন, আমি জানি না, দরকার কি আমার সম্বন্ধে বলার। আর্কিটেকচার নিয়ে আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করলেন। পড়াশুনো করার পর আপনি সংবাদ পাঠ করতে গেলেন দূরদর্শনে, তারপরে সেখান থেকে অভিনয়ে সাকসেসফুল একজন অ্যাকশন হিরো, বিভিন্ন শেডসের অভিনয় আপনি করেছেন, তারপরে রাজনীতি। এই যে একটা তার সঙ্গে সঙ্গে আপনি অদ্ভুত সুন্দর ছবি আঁকেন,
গান করেন আপনি, এতগুলো শেড জীবনে, এই যে জার্নিটা দীপক থেকে চিরঞ্জিত হয়ে ওঠার যে জার্নিটা, কিভাবে, কেন দীপক থেকে আপনি চিরঞ্জিত হলেন এভাবে? চিরঞ্জিত হলাম এই জন্য যে আমি তো বেটার সিনেমা করতে চাইছিলাম, ভালো ছবি করব, ইন্টারন্যাশনাল ছবি করব। মানিকদার সঙ্গে একটু অ্যাসোসিয়েটেড হয়ে গেলাম আমার বাবার সূত্রে, যেহেতু বাবা বিখ্যাত চিত্র মানে আঁকিয়েছিলেন, ইলাস্ট্রেশনিস্ট ছিলেন। তো সেই সূত্রে মানিকদার সঙ্গে আলাপ হলো, মানিকদার কাছে কাজ করতে আরম্ভ করলাম, সীমাবদ্ধ থেকে অশনি সংকেত এই সব ছবিতে। তখন ভাবছিলাম আমি ডিরেক্টর হব, তার জন্য পড়াশোনা করছিলাম, তুফো, কারাসোহা, এইসব মানে সারা পৃথিবীর গডার ফডার সব তাদের নিয়ে পড়াশোনা করে সেইটা শিখছিলাম। কিন্তু যখন স্ক্রিপ্ট বানালাম, বানিয়ে যখন প্রডিউসারদের কাছে গিয়ে স্ক্রিপ্টটা শোনাচ্ছি, তখন দেখলাম আমার এই স্ক্রিপ্টে ওরা পছন্দ করছে না, মানে নিচ্ছেই না প্রায়। তো আমি কোনো প্রডিউসার পাচ্ছিলাম না। সেই সময় মিঠুন আমার সঙ্গে ছিল, মিঠুনের জন্য মিঠুন আর আমিও গেছি প্রডিউসারের কাছে, মানে এরকম আর কি। হ্যাঁ, তখন বোম্বেতে ও স্ট্রাগল করছে। তো সেইটা করেও আমরা কিছু করতে পারছিলাম না। এমন সময় একটা আমার অফার আসে, আমি হিরো হব, কারণ তো আমি নিউজ পড়ি, নিউজ রিডার হিসেবে খুব পপুলার হয়ে গেছিলাম। তো আমাকে হিরো করে একটা ছবি হবে, সোনায় সোহাগা, রঞ্জন মজুমদার ছিলেন ডিরেক্টর, নতুন, তারও নতুন ছবি, প্রথম ছবি। তাতে সত্য বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার এরা সব থাকবে, আরও আর্টিস্টরা থাকবে, আর আমি হিরো। আর একটা নতুন হিরো এনে নিল, তনিমা বিশ্বাস তার নাম। তো তাকে নিয়ে সেই ছবি হবে। আমি তো রিফিউজ করলাম, কারণ আমি হিরো হব না, আমি তো অ্যাক্টিং করবো না, আমি ডিরেক্টর হব। কিন্তু পরে ভেবে দেখলাম যে আমি যেহেতু প্রডিউসার জোগাড় করে ছবি করতে পারছি না ওই বয়সে, অত কম বয়সে সেই চান্সটা পাচ্ছি না, তাহলে একটা কাজ করা যাক, আমি হিরো হয়ে যাই, হয়ে গিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়ি। তারপরে সেখান থেকে আমার ইনফ্লুয়েন্সটা ছড়াবে, আরও জানতে পারবো, লোকেদের ইন্ডাস্ট্রিটাকে চিনবো, তখন প্রডিউসার একটা বার করে আমি আবার ডিরেক্টর হয়ে যাব। তো এই সময়টার জন্য আমি একটু অ্যাক্টর হয়ে গেলাম। আচ্ছা। তো এই অ্যাক্টর হতে গিয়ে আমার মনে হলো যে ধরনের ছবি, বাংলা ছবি তখন যেরকমভাবে হচ্ছিল উত্তম সুচিত্রার পরে, সেই ছবিগুলো খুব একটা ভালো হচ্ছিল না, মানে কমার্শিয়াল সেট আপের ছবি। আর আমি যেহেতু স্বপ্ন দেখছি তখন আর্টিস্টিক ফ্রেমের, আর্টিস্টিক মানে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিংয়ের কথা ভাবছি, তাতে এই ছবিগুলো চলবে না, এই ছবিগুলো চলে না। তার মধ্যে যেমন দারুণ ছবি করছে হয়তো মানিকদার সঙ্গে পুলুদা, মানে সৌমিত্র চ্যাটার্জি, আবার তাকে কমার্শিয়াল ছবিও করতে হচ্ছে, কিন্তু সেগুলো করা নিয়ে ওর একেবারেই ও খুশি থাকতো না। ওই হঠাৎ দেখা, প্রস্তর স্বাক্ষর, এই ধরনের অনেক ছবি করছিল তখন সৌমিত্র চ্যাটার্জি। তো তিনি বলতেন যে এই জঘন্য ছবিগুলো করতে খালি সংসারটা চলবে কী করে, সেই জন্যে। উৎপল দত্তর কাছে শুনেছি সেরকমই। তো সেই জন্য আমার মনে হলো যে একটা অন্য নাম দিয়ে রাখি এই ছবির জন্য। নাম নেওয়ার ডিসিশনটা আপনারই সম্পূর্ণ। তখন আমি ঠিক করলাম এটাকে বলে, মানে একটা লোককে বায়াস হয়ে যায় লোকে, মানে ধরো কোনো কারণে তুমি নাচ করছো খুব ভালো, তুমি নাম হয়ে গেছে নাচিয়ে হিসেবে খুব, হঠাৎ দেখা গেল যে তুমি নাকি গান গেয়েছো। এবার এই গানটাকে ওরা, মানুষ কিন্তু নেবে না, কারণ তোমার প্রথম পরিচয় হয়ে যাবে নাচিয়ে হিসেবে। আবার যদি তুমি গান গেয়ে খুব নাম করেছো কিন্তু পরে নাকি তুমি নাচ করছো, বললো নাচটা কিন্তু খারাপ করে না, মানে ব্যাপারটা এরম দাঁড়াবে। মানে মনের মধ্যে স্বপ্নটা ছিলই, অভিনয়ের স্বপ্ন নয়, পরিচালক হব। সত্যজিৎ রায় কি সেক্ষেত্রে ইন্সপিরেশন ছিল যে তার সঙ্গে কাজও করেছি আমি, খুবই অনুপ্রেরণা। উনি আমার সিনেমার যে চোখটা, সেটা ওনার দোয়া। আমি সিনেমা দেখি তো ওনার চোখ দিয়ে, ওনার শেখানো চোখ দিয়ে আর কি। তো সেই জন্য আমি ভাবলাম একটা বদনাম নিয়ে নিই। আর সিনেমায় তো নামে বলে না লোকে, মানে সুচিত্রা সেন জবে নেমেছিলেন, উত্তম কুমার জবে নেমেছিলেন, সিনেমায় নামলেন যখন, তো সেই নামে সিনেমায় ওঠে না কেউ, এটা আমি বলে থাকি আর কি। তো যদি নামতেই হয় সিনেমায়, তাহলে একটা নাম নিয়ে নিই চিরঞ্জিত, এটা রইল। এইটাতে সে জিতেন্দ্র হয়ে যাবে হয়তো, কিন্তু জিতেন্দ্র পথের পাঁচালী করলে আর নেবে না লোকে।
মানে ওটার ভেতরে হাজার ত্রুটি বার করে দেবে লোকে, এটা হচ্ছে মজা, বুঝতে পেরেছো ব্যাপারটা? ভীষণ লোকে বায়াস, সেই করে ওই চিরঞ্জিত নাম নেওয়া হলো। এবার যেটা ঘটনা ঘটলো, চিরঞ্জিত বিকেম সুপারস্টার, হিট হয়ে গেল। সেই জন্য আমার একটা ছবি, নিজের ছবি বানাতে গিয়ে আমার সময় লেগে গেল 13 বছর। আচ্ছা, তারপরে ফার্স্ট ছবি আমি বানালাম মর্যাদা, যেটা সেই বিখ্যাত ডায়লগ, বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না, ওইটা। বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। সেটা তো এখন মিথ হয়ে গেছে, এটা তো আর ডায়লগ নেই, সেটা প্রত্যেকটা লোক জানে, একদম। পৃথিবীতে যত বাঙালি আছে সবাই জানে, এরকম একটা ব্যাপার। ওটাকে টাইমস অফ ইন্ডিয়া বলেছিল, একটা আর্টিকেল বেরিয়েছিল, তাতে বলেছিল 100 বছরে বাংলা ছবির সবচেয়ে হিট ডায়লগ এটাই বলছে ওরা। মানে এটা বাচ্চাও জানে, বুড়োও জানে, মানে আর কি যে কেউ জানে, বাংলাদেশেও জানে, আমেরিকাতে গেলে একটা বাঙালিকে ধরলে সেও জানে ডায়লগটা, এরকম আর কি। আচ্ছা, ব্রাসেলসে গেলে এটা কি হয় যে আপনার মানে আপনার ওপরে দৃশ্যায়িত হবে সেরকম ভাবেই ডায়লগটা করা? হ্যাঁ, তো আমারই লেখা, আমারই গল্প, আমারই লেখা, সেজন্য আমি বানাতে পারি। তারপরে ছবির কেঁচো করতে কেউটে সুপারহিট হয়ে গেল, সেটা একটা থিয়েটার করেছিলাম আমি, স্টার থিয়েটারে 1 বছর ধরে, সেটা সুপারহিট হয়েছিল। তখন আমার মনে হলো এটা একটা ছবি করা যায়। নেপোয় মারে দই, মরলে নেপো কেওড়া তলায় ছড়াতে যাব খই। তো সেই জন্য ওটা করলাম, ফিরিয়ে দাও করলাম, ভয় করলাম, মানুষ অমানুষ করলাম, এরম আর কি, পরপর বসতি মেয়ের রাধা করলাম, পরপর এগুলো পরপর পরপর হয়ে যাচ্ছে। সব হলো। শুধু এর মধ্যে ভয় ছবিটা একটু অন্যরকম, ভয় ছবিটা হচ্ছে একটু ইন্টেলেকচুয়াল ছবি, সেই জন্য অন্য গুণ আমার 6টা ছবি যত হিট হলো এবং আমার প্রডিউসার হিসেবে আমি যত টাকা পেলাম, তো ধরো কেঁচো করতে কেউটে করতে আমার খরচা হলো, যেহেতু থিয়েটার থেকে নিয়ে আমি করেছিলাম, 1 সেট ড্রামা ছিল, সেই জন্য এখানে সিনেমা এসে আর কিছু কিছু বাইরের দৃশ্য মেলালেও ওটা খুব লো বাজেট করেছিলাম, 9 লক্ষ টাকা একটা ছবি শেষ করে দিয়েছিলাম। আচ্ছা, সেই সালটা? ওটা হবে ওই সময় 92 ফুটে হবে। আচ্ছা, সেই সময় 9 লক্ষ টাকা মানে অনেকটাই টাকা। অনেক টাকা, কিন্তু তখন ছবির প্রমোশনে এটা খুব কম টাকা, খুবই কম টাকা। আর যে থিয়েটার করা, আমার সব আর্টিস্টরাও থিয়েটার করা, একমাত্র উৎপল দত্ত একটা ছোট রোল করেছিলেন, সত্য বন্দ্যোপাধ্যায় একটা ছোট রোল করেছিলেন, আর হিরোইনটা ইন্দ্রাণী দত্ত করেছিল, দারুণ মুখস্থ করে নিয়েছিল। বাকি যত আর্টিস্ট ছিল তাদের সবাই মুখস্থ, কারণ তারা 200 নাইট থিয়েটারটা করেছে। আচ্ছা, সেই জন্য আমরা এখন যে অনলাইন করি, আমরা যেটা 3টে ক্যামেরা বসিয়ে দিয়ে অনলাইন করি, সেইটা আমি সিনেমা করে অনলাইন করে দিয়েছিলাম ওটাকে। এই প্রথম অনলাইন সিনেমা হলো, বুঝেছো? এগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যেহেতু কমার্শিয়াল ছবি, সেই জন্য ওটা নিয়ে হইচই হয় না, লেখালেখি হয় না। এটা যদি একটা বেটার সিনেমা হতো তাহলে আর্কাইভে চলে যেত এবং এইসব লেখা হতো। 3টে ক্যামেরা বসেছে, আমরা পাঠ করছি, এক একটা শট দিচ্ছি আমরা, ধরো 10 মিনিট, মানে 10 মিনিট ধরে একটা শট চলছে। এটা এখন আমরা যেটা করি এখন, এটা তখন তো হতো না, ক্যামেরা একটাই থাকতো। বড় জোর কোনো সিনের জন্য হয়তো 2টো ক্যামেরা নেওয়া হতো কখনো, এটা কন্টিনিউয়াসলি 3টে ক্যামেরা নিয়ে পুরো ছবিটা করা হয়েছে। ছবিটা করতে আমার সময় লাগলো 11 দিন, গান ফান নিয়ে। আর ছবিটাতে খরচা হলো 9 লাখ টাকা, নেগেটিভ পর্যন্ত। তখন তো নেগেটিভ ছিল, তখন তো এরকম ছিল না, ডিজিটাল নয়। আর পুরো ছবিটা করতে সম্ভবত আমার এখন অত মনে নেই, হয়তো 16 লাখ টাকা লেগেছিল। 16 লাখ টাকা একটা ছবি হয়ে গেল, তখন ম্যাজিক। ওরা কেউ বিশ্বাসই করতে পারছে না। আর সেই ছবি নাকি চলবে, দেখা গেল ছবিটা প্রায় 1 কোটি টাকার বিজনেস করলো আমার, আর প্রোডাকশন আমার। এই মজাগুলো আমি খুব করেছি, দারুণ করেছি, মজা করেছি। কিন্তু মুশকিল হচ্ছে এবার চিরঞ্জিত যেহেতু পপুলার, সেই জন্য চিরঞ্জিতের যে কমার্শিয়াল দর্শক, গ্রামে গঞ্জে কোটি কোটি দর্শক আছে আমার, তারা কিন্তু ওর কাছ থেকে ওই রকম ছবি চাইছে, যে ছবি ও মর্যাদা যেমন করলো, এটা কেঁচো করতে কেউটে করলো, বসতির মেয়ে রাধা করলো, এরকম আর কি ছবি চাইছে। আর সেগুলো হু করে নিচ্ছে, ওরা সংসার সংগ্রাম করলো। কিন্তু যেই ভয় করলাম আমি একটু অন্যরকম ছবি, মানে দীপক করলো যখন ছবি, ওটা দীপকের ছবি, আচ্ছা, তখনই ওটা গ্রাম ছবিটাকে অতটা নিল না। যদিও আমি আপনার ফিল্ম পরিচালনাটা দীপক করেছে, ওই একটাই,
হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো চিরঞ্জিত করেছে, সেই জন্য আচ্ছা। সেগুলো চলেছে। আচ্ছা। এটা মজা, মানে যে কমার্শিয়াল জিনিসটা চিরঞ্জিত জানে সেটা দীপকও জানে, কিন্তু দীপক সেটা করে না, ওটা চিরঞ্জিত করে, ওকে দিয়ে করে। মানে ধরো রান্না করে, একটা লোকই রান্না করে, সেই লোকটা হয়তো একটা স্পেশাল রান্না করে, যেটা একটা সুপলে বানায়, কিছু বানায়, একটা অন্যরকম কিছু বানায়, হালকা খাবার স্টু বানায় সে, যেটা মাছ নেয় না। আর চিরঞ্জিত বানায় কষা মাংস, ওটা মাছ নেয়, ন্যাচারালি ওটা ওটা মাছ নেবে। নেয়। হ্যাঁ, তো এই দুজনে আলাদা করে, ও চানাচুর বানিয়ে দিতে পারে, আর এ হয়তো তোমাকে একটা সাদা বড়া খাওয়াতে পারে, কিন্তু খুব কোয়ালিটির। এই দুটো ভাগ হয়ে গেল এবং দুজন দুভাবে। তারপরে যেহেতু আমাদের ভয়টা আমার অত লাগলো না, কস্ট কাভার করে দিয়েছিল আমায়, অনেক খরচার ছবি করেছিলাম আমি তখনকার সময়। 45 লাখ টাকার ছবি করেছিলাম, তার মানে খুব বড়। তার আগে যেহেতু ছবিগুলো লেগেছে, আমার কাছে টাকা ছিল, তাই আমি ওটা করতে পেরেছিলাম। কিন্তু তারপরে আমরা ডিসাইড করলো, আমার ডিস্ট্রিবিউটর সে সবই মিলে, ডিস্ট্রিবিউশন আমারই ছিল, এক্সিবিটাররা বললো দাদা এরকম ছবি করবেন না, এরকম ছবি করলে লাগবে না কিন্তু। তো দেবশ্রী আমি ছিলাম বলে তখন দুজনেই খুব ফর্মে ছিলাম, কাজী টাকাটা উঠে গেছিল, আমার কষ্টটা উঠে গেছিল, লাভ হয়নি, কিন্তু অন্যগুলোতে আমার প্রচুর লাভ হচ্ছিল। সেটা আবার কমার্শিয়াল সেট আপে ফিরে এলাম, বসে দিয়ে মেয়ে রাধা করলাম, তারপরে মানুষ করলাম, মানে এইগুলো তত্ত্বায়ন করলাম। তো ফলে চিরঞ্জিত এই দীপককে ব্লক করে দিল, খুব মজার। চিরঞ্জিত যে কমার্শিয়ালিটি, যে লোয়ার লেভেল অ্যাক্টিং যেটা বলে না, অনেক সময় তোমরা হয়তো শুনেছো, বলে ও চিরঞ্জিত তো যাত্রার মতো অ্যাক্টিং করে, এরকম বলে লোকে। তো সেই কেন করে, কারণ ও চিরঞ্জিত জানে যে এই অ্যাক্টিংটা মাস নেয়, সাধারণ গ্রাম মানুষ, নেয়। গ্রামে গঞ্জের মানুষ যারা বেশিরভাগ বাংলা সিনেমাটাকে দেখে, বস্তির লোকেরা নেয়, একদম। এবং তারাই কিন্তু আমাদের ভিউয়ার, তারাই টাকা দিয়ে টিকিট কাটে। আর গ্রামের লোকগুলোই তখন সিনেমা দেখতো, শহরের লোক দেখতো না, তারা টিভি দেখতো, তারা আর হলে যাচ্ছিল না। পরিচালনাটা তো মাথার মধ্যে ছিল। হ্যাঁ, তখনই ওই সব এলো স্বপন শাহ এলো, অঞ্জন চৌধুরী এলো, এই কমার্শিয়ালিটির জন্য এরা নাম হয়ে গেল এদের খুব। শত্রুতে তো আপনি ছিলেন, সেটা তো একটা দারুণ শত্রুতে আমি ছিলাম। তো এইগুলো সব চিরঞ্জিতের ক্রেডিট। সেই জন্য এখন আমি ওয়েট করছি কবে দীপককে একটা ছবিতে কেউ নেবে। মানে এই খিদেটা এখনো রয়ে গেছে। হ্যাঁ, কারণ দীপক এখনো পার্টি করেনি তো। দীপক যখনই পার্ট করে, ধরো ঋতুপর্ণর ছবি নিয়ে গেল আমায়, কিন্তু নিয়ে গেল কেন না, আমি বিখ্যাত অ্যাক্টর চিরঞ্জিত বলে নিয়ে গেল, কিন্তু বাড়িগলি বলে একটা ছবি করলো, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, আমার খুব সুনাম হলো সেই ছবিটাতে। আমি যখন আক্ষেপ নেই, আপনার ডাবিং অন্য একজন অ্যাক্টর করলেন, হ্যাঁ, আপনার কি আক্ষেপ আছে, কিন্তু পুরস্কারটা পেতে পারতেন আপনি। হ্যাঁ ইজিলি সেটা, ওটাকে এলিমিনেট করে আমার পুরস্কারটা দেবে না বলেই তো করা হলো ডাবিংটা। আচ্ছা, সেটা একটা আক্ষেপ রয়ে গেছে। হ্যাঁ, কারণ ওকে পাওয়াবে, ওরটাও ডাবড, তো ওরটাকে অরিজিনাল বলে চালাবে বলে আমি পাশে থ্রেটনিং হয়ে যাচ্ছিলাম, হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আমি মেরে দিতাম, ও পেতো না। সেজন্য আমাকে এলিমিনেট করার জন্য আমার ডাবিং হয়ে যাওয়ার পরেও সেইটা ক্যান্সেল করে ডাবিং করে দেওয়া। তো যেহেতু আপনার ডাবিংটা আলাদা আর্টিস্ট করলেন, তো সেক্ষেত্রে তখন আপনি অঞ্জন প্রতিবাদ দত্তকে জানান। বলেছিল, তাই করার কথা ছিল, অঞ্জন দত্ত রাজি হয়নি করতে, না ওই চিরঞ্জিতের ডাবিং আমি করবো না বলে বাদ দিয়ে। সাধারণত একটা বাংলা সিনেমায় অবাঙালি যদি অ্যাক্টর হয়, তাহলে তার ক্ষেত্রে ডাবিংটা প্রয়োজন পড়ে, কিন্তু সেটাতে আপনি প্রতিবাদ জানাননি সেই মুহূর্তে। প্রতিবাদ জানাইনি, এই জন্যে বলছি তোমায়, আমার কতগুলো থিওরি আছে যেগুলো আর কারণ নেই, মানে এগুলো নিয়ে ভাবে না লোকে। সিনেমা এত কিছু বড় ব্যাপার নয়, এত মহৎ ব্যাপার, একটা ভীষণ ফিলোসফিক্যাল ব্যাপার, এটা যেরকম মাথায় রাখা হয় সিনেমাকে, এটা মাথায় তুলে, সিনেমা এত কিছু বড় ব্যাপার না। সিনেমা বেসিক জিনিসটা হচ্ছে মেকি, পুরো চরিত্রগুলো মেকি, আমরা যা নয় তাই আমরা অভিনয় করি। ইটস সামথিং লাইক রিক্রিয়েটিং দ্য ওয়ার্ল্ড। ঈশ্বর যে অনুভাবে আলো দিয়েছে, বাতাস দিয়েছে, মানুষ দিয়েছে, চরিত্র দিয়েছে, জল বাতাস সমুদ্র দিয়েছে, তেমনি আমরা ওইটাকে নিয়ে আবার গল্প বানাই, এবং তার মানে আমরা রিক্রিয়েট করি, আমরা আবার বানাই এটাকে, সেইটা মানুষ করে, কিন্তু তার কোনোটাই কিন্তু সত্যি নয় আসলে। যখন তোমার
দেখা যায় তুমি বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজছো, তখন বৃষ্টিটা আমরা আর্টিফিশিয়ালি, আর্টিফিশিয়াল। তার মানে আমরা কোনো জিনিসটা ঠিকঠাক করি না, হ্যাঁ সত্যিটা করি না, সত্যি নেই, পুরোটা মিথ্যে। আমি যে চরিত্রটা করছি ওটা মিথ্যে, আমার নামটা এই মিথ্যে। চরিত্রটা হয়ে ওঠার জন্য প্রয়াস থাকে। হ্যাঁ প্রয়াস থাকে, কিন্তু সেই বলছি মানে আমরা সিনেমাটাকে মেক বিলিভ বলে এটাকে, সেইটা করি। আচ্ছা চিরঞ্জিত দা, আপনার তো আপনি বলেন না আপনার আমি যেটা বলছিলাম এইটাকে বলে নিই, কারণ ওই জিনিসটা করাটাকে আমার কাছে খুব মহৎ কাজ বলে মনে হয় না, এবং সেই মনে হয় না বলে বলতে পারি তোমাদের সিনেমায় নোবেল প্রাইজ হয় না। এবার বুঝতে পারছো তো ব্যাপারটা, তার মানটা এখনো পৃথিবী এখনো বিশ্ব দেয়নি, তাকে এই মান দেয়নি। তাহলে এত বড় বড় অ্যাক্টর তৈরি হয়েছে, এত ভালো ভালো ছবি হয়েছে, তো এটা দিয়ে যাবে নোবেল প্রাইজ, এটা দিলেই তো হয়, সব বিষয়ে আছে তো, এটাতে সবথেকে কারণ বড় নেই। পুরস্কার তো মানুষের মানে ভালোবাসা। সাহিত্যে আছে কিন্তু সিনেমায় নেই, কিরকম অদ্ভুত লাগবে ব্যাপারটা। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছিল যখন আমি অ্যাপ্রোচ করলাম, আমি কেন ডাবিং তো হয়ে গেল, বললে তো খুব ভালো হয়েছে, সব ঠিক আছে তো, না তোমার গলাটা খুব রোম্যান্টিক লাগছে, আমি অতটা রোম্যান্টিক চাইছি না। আমি বুঝলাম যে আসলে পেছনে কারণটা আলাদা, যেহেতু ওরটা ডাবিং করা হয়েছে, রীতা করে দিয়েছে, রীতা করাল করে দিয়েছে, সেটাকে চাপা দেওয়ার জন্য, ওটাকে অরিজিনাল করার জন্য আমাকে এলিমিনেট করতে হবে। আর অর্ঘ্য যে ছিল এডিটার, সে বলেছিল দাদা আপনি যা পাঠ করেছেন, আপনাকে এত ভালো লেগেছে এটা দেখতে, মানে আপনার চিরঞ্জিতের যে অভিনয় সবাই জানে, আপনি তা করেননি, একদম অন্যরকম করেছেন, তো কী করে করলেন, অবাক লেগেছে। আমি দাড়ি মেনটেন করেছিলাম, 2 মাস ধরে শুটিং হয়েছিল, আমি একটা সাইজের দাড়ি নিজে মেনটেন করতাম, বেরিয়েছে ওইটুকুই রয়ে গেছে, ধরো 1 সপ্তাহের দাড়ি, ওইটাকে আমি 2 মাস ধরে মেনটেন করছি, তা এত খেটেছিলাম আমি। তো বললো আপনি কিন্তু অ্যাওয়ার্ডটা পেয়ে যাবেন, এবার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়ে যাবেন। আর সে হচ্ছে আমাদের এডিটার অর্ঘ্য। এই কথাটা তো ওখানেও বলেছে, মনে হচ্ছে অনেকেই বলেছে, তো ফলে আমাকে সরানো দরকার ছিল ওখান থেকে, তাই সরিয়ে দেওয়া হয়েছে ডাবিং করিয়ে বেনুকে দিয়ে। তো আমায় যেহেতু অ্যাপ্রোচ করো, তখন আমি বুঝতে পারলাম যে কী করতে যাচ্ছে, তখন বললাম ঠিক আছে করি নাও, আমার কাছে এত সিনেমা এত ভ্যালুয়েবল নয়, এনওসি দিয়ে দিচ্ছি। আর তোমার পাঁঠা যদি আমারটা ভালো হয়েও থাকে, তোমার পাঁঠা তুমি লেজে কাটবে না মুড়োয় কাটবে, তুমি কাটো, তোমার ব্যাপার, ইটস ইয়োর প্রপার্টি, যাইছো। কিন্তু মজা হচ্ছে এই ছবিটা করার সময় পরে ঋতুপর্ণ এই ডাবিং করতে করতে আমায় বলেছিল এটা কিন্তু দীপক, এটা কিন্তু চিরঞ্জিত পাঠ করেনি আমার ছবিতে। আমার ছবিতে তুমি দেখো, ছবিটা দেখো, আমার পাঠটা দেখো, বাড়ি হলে আরেকবার দেখো, দেখলে বুঝতে পারবে এটা কিন্তু দীপক পাঠ করেছে। তাই মনে হচ্ছে তোমার একদম। তাহলে কাজ করো, এই ছবিটাতে চিরঞ্জিতের নাম না দিয়ে তুমি একটু দীপক চক্রবর্তী ইন্ট্রোডিউস করছো, ইন্ট্রোডিউসিং দীপক চক্রবর্তী করে দাও, তাহলে একটা অ্যাক্টর, আমার যেটা ইচ্ছে সেটা হবে। তুমি বলছো মানছো যে আমি এটা চিরঞ্জিত করেনি, আমি দীপক করেছে, তো দীপককে ইন্ট্রোডিউস করে দাও। না না সেটা হবে না, কেন না, চিরঞ্জিত হচ্ছে সেলেবল, তাকে টাকা দিয়ে নেওয়া হয়েছে। এই চিরঞ্জিত এই দীপককে ব্লক করতে আরম্ভ করলো। আচ্ছা এই ধরনের এটা এক তো তাই মানুষের ধরো, মধ্যে দুটো দ্বন্দ্ব হয় সব সময়, চতুষ্কোণেও দুটো তাই, সত্তা। চতুষ্কোণ করার পর সেম খুব নাম হলো আমার চতুষ্কোণে, সঙ্গে সঙ্গে ওইখানেও শ্রীজিৎ বললো এটা কিন্তু দেবদা, এটা কিন্তু চিরঞ্জিত করেনি, এটা কিন্তু দীপক করেছে। আর তাহলে নামটা দিয়ে দেন দীপক চক্রবর্তী, ইন্ট্রোডিউস করে দেন নতুন আর্টিস্টটাকে। না এটা হবে না, এটা হবে না, কমার্শিয়াল সেলিব্রিটি হচ্ছে চিরঞ্জিতের কাছে, সে বিক্রি হবে। এই করে দীপক আটকে গেছে। এখন আমি ভাবছিলাম কোনো ছবিতে যদি দীপক চক্রবর্তী এসে যায়, এটার একটা বড় আবার প্রতীক্ষা রয়েছে। চিরঞ্জিত আরেকটা ছবিতে আসে, তাহলে পৃথিবীতে প্রথম একটা ইউনিক ঘটনা ঘটবে, সেটা হচ্ছে একজন লোক দুটো নামে পাঠ করে। তার মধ্যে দুটো সত্তা কাজ করছে, কিরম মজা হবে, কেন একটা ক্ল্যাশ তার কিরম মধ্যে মজা সবসময় পাবো তো চলছে। তুমি, হ্যাঁ একেবারে। হ্যাঁ উত্তম কুমারও পাঠ করছে, অরুণ চ্যাটার্জিও পাঠ করছে, দুরকম মজা লাগবে খুব। আপনি মজা পাবেন ভীষণ, হ্যাঁ, আপনি মানে তো আমি মজা করে অভিনয় করতে পারবেন। আমি ভাবতে পারছি না যে আল পাচিনো পাঠ করছে, আবার আল পাচিনো আরেকটা অন্য নামে পাঠ করছে, হ্যাঁ ব্র্যাড পিট পাঠ করছে, আবার একটা অন্য নামে পাঠ করছে, এরকম হয়নি পৃথিবীতে কখনো। তোশিরো মিফুন পাঠ করছেন জাপানের, আরেকটা অন্য নামেও পাঠ করছেন তিনি, কিরকম মজা লাগবে না? একেবারে। ইউসুফ খানও পাঠ করছে, আবার দিলীপ কুমারও পাঠ করছে, একেবারেই তাই। দুটো ছবি দুটো।
আবার একই ছবিতে হতে পারে দুজন হয়তো ডাবল রোল করছে, দুটো নাম এরকম আর কি। মানে এটা আপনার এখনো একটা মানে স্বপ্ন রয়ে গেছে যে এটা কবে হবে। স্বপ্ন না থাকলে তুমি বাঁচতে পারবে না। Exactly. আচ্ছা, বাঁচতে যখন গেলে স্বপ্ন লাগে। স্বপ্ন আমার ভীষণ একেবারে। স্বপ্ন দিকে আর ভীষণ ভালো লাগে, স্বপ্ন দেখতে ভালো লাগে আমার, দারুণ লাগে আমার। আপনি যেই সময়টাতে এইরকম কাজ করছেন কমার্শিয়ালি, সেই সময়ে সমসাময়িক আমরা যেরকমটা শুনলাম যে একদম উত্তম কুমার পরবর্তী, উত্তম কুমার সৌমিত চট্টোপাধ্যায় পরবর্তী একটা খরা কাটিয়ে বাংলা সিনেমায় আপনারা বেশ কয়েকজন, তার মধ্যে প্রথম সারিতে আপনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন এবং তাপস পালও রয়েছেন। এই যে তিনজনে কিন্তু সেই সময় একটা প্রচুর হিট দিয়েছেন। তো আপনাদের পারস্পরিক সম্পর্কটা কেমন ছিল? খুব ভালো। আপনি যদি অভিনেতা হিসেবে এই তিনজনের মধ্যে কাকে আপনি একটু আগিয়ে রাখবেন, কাকে একটু পেছনে রাখবেন? অ্যাক্টিংয়ে, মানুষ হিসেবে, সব দিকে মিলিয়ে না না না, আপনাদের পারস্পরিক ভালো ভালো। সম্পর্কটা আমরা কেমন ছিল? তিনজনেরই খুব ভালো রিলেশন ছিল। সানন্দায় আমরা তিনজনে একসঙ্গে ইন্টারভিউ দিতাম, আমরা প্রচুর ছবি করেছি তিনজনে একসঙ্গে। একসাথে তো আমাদের কোনো প্রবলেম ছিল না, কিছু নেই, একদমই প্রবলেম ছিল না। মানে যেটা- এখন তো বুম্বার সঙ্গে তো দারুণ, আমরা তো খুবই মিট করি, আমরা একসঙ্গে আর্টিস্ট ফোরাম করি, আমি ওর বাড়ি যাই, ও আমার বাড়ি আসে, আমরা একসঙ্গে গিয়ে ছবি করলাম, ওর ছবিটা করলাম বিজয়নগরের বিজয়গড়ের হিরে, হ্যাঁ। ওই সব তো আমরা খুব ভালো মানে এটা যেটা হয় আর কি, নাম্বার ওয়ানের ভাইয়ের দৌড়ে মতো, ছোট একটা, ভাই। নাম্বার ওয়ানের দৌড়ে একটা থাকে সেটা না, ভেতরে থাকেই, আমার ওটা থাকে না, এটা বলে দিচ্ছি, আমার কোনোদিন নেই। আমি কোনোদিন মানে ওই বললাম না, সিনেমা আমার কাছে অ্যাম্বিশন নয়, আমি একটা বিরাট সিনেমা আর্টিস্ট হব, বিরাট বাড়ি করব, গাড়ি করব, ওই অ্যাম্বিশনটা নেই আমার ভিতরে। আমি খুব লো প্রোফাইল পার্সন, আমি খুব অল্প জিনিসে খুশি হই, সেজন্য আমার ওটা প্রবলেম নয়। পেয়েছিলাম, পেলাম, না পেলাম, ঠিক আছে, আমি আবার ছবি আঁকতে চলে গেলাম, আবার পেন্টিং ক্যানভাস লাগিয়ে পেন্ট করতে আরম্ভ করলাম, কিংবা একটা গান গাইলাম, এরকম আর কি, একটা সিডি করে ফেললাম গানের, আবার কবিতা লিখে ফেললাম। তো এই চলে আমার কাজে। আমার কাছে সিনেমা এটা, এই ছবিটা লাগলো না বোধহয়, আমার কিছু মনে ওর খারাপ লাগে না কিছু। মানে আমি আমার জীবনে এটা একটা রেয়ারিটি বোধহয়, আমি এতগুলো জিনিস করি বলে কোনোটাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট নয়। আর সেই জন্য আমি কখনো ফ্রাস্ট্রেটেড হই না, কখনো ডিপ্রেশন ভুগি না। তুমি আমায় অলওয়েজ যে জিজ্ঞেস করে কেমন আছেন, আমি ফার্স্ট ক্লাস আছি, খুব ভালো আছি। এই জন্য বোধ হয় আপনি সেই যখন আপনি হিরো ছিলেন তখন আপনার যে ইমেজটা ছিল এখনো বোধহয় চেঞ্জ হয়নি, না, অ্যাজ ইট ইজ, মনে হয় না, এই সবাই তো বলে। ভেতরের এই সত্তাটা আছে বলেই বোধ হয় সেই সতেজতাটা আপনি রাখতে হ্যাঁ, পেরেছেন। আর এই যে পলিটিক্স করতে গেলাম, ব্যাপারটা একই, সেম, ওটা আবার এক্সপেরিমেন্ট। পলিটিক্সের ব্যাপারে মজা আসবো, লাগলো, সেটা মজা নিয়ে লাগলো। অনেক প্রশ্ন আছে, মজা কিন্তু তার লাগলো। আগে আরো একটা প্রশ্ন। 1988-তে প্রতীক ছবি মুক্তি পেল, সেই ছবির সময় আপনি বলেছিলেন যে এই ছবি যদি হিট হয় তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে। তো সেটা কি একটা নিজের প্রতি প্রচন্ড একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস, সেই জায়গা থেকে আপনি সেটা বলেছিলেন এই কথাটি? না না, আত্মবিশ্বাস আমার প্রশ্ন না, ছবি লাগবে তো অনেকের জন্য। ছবি তো ছিল, প্রতীক ছিল প্রভাত রায়ের ছবি। প্রভাত রায়, আমি তখন নাক পাশ এই করতাম এখানে। অ্যাকচুয়ালি প্রতীক প্রথম ছবি ওর নয়, তার আগের ছবিটা হচ্ছে প্রতিকার, আমি আর ভিক্টর ব্যানার্জি। এটা সেইখানে প্রথম প্রভাত রায়ের আমি কাজ আরম্ভ করলাম আর কি, ওই ছবিটাতে। তো সেইটা রিলিজের সময়, প্রতিকার রিলিজের সময় যেটা হলো সেটা সুপারহিট হয়ে গেল প্রতিকার। তারপরেই এলো প্রতীক, যেটা ইন্ডিভিজুয়ালি আমার ছবি, আমি আর রাখি গুলজার ছিলেন। সেইটা হিট হলে আমার মনে হচ্ছিল পরপর এরকম দুটো ছবি প্রভাত রায় যদি লাগে তাহলে একটা ইন্ডাস্ট্রির পক্ষে খুব ভালো হবে, অনেক টাকা আসবে ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রি সার্ভাইভ করে যাবে। একটু ডাল যেটা খরা চলছিল সেই সময়, খরা চলছিল, সেই জন্য বলেছিলাম। সেই জায়গা থেকে আপনি তো বিভিন্ন নায়িকার সঙ্গে অভিনয় করেছেন, কিন্তু একটা হয় না একজন মানে হিরোর যেহেতু বিভিন্ন নায়িকার সঙ্গে কাজ, আপনার মনে হতো কি কোন নায়িকার সঙ্গে আপনার অন স্ক্রিন কেমিস্ট্রি বেশি নিজেরও দেখতে ভালো লাগতো? এরকম কিছু নেই, প্রত্যেকের সঙ্গেই আমার ভালো লাগে কাজ করতে, ভালো মানে দারুণই লাগতো কাজ করতে প্রত্যেকের সঙ্গে। একইজনে এক একটা দিক আছে, গুণ আছে, কেউ হাসে বেশি, কেউ কাঁদে বেশি, এরকম ধরনের অনেক ব্যাপার আছে। তো না, আমার ভালোই লাগতো, আর সবার সঙ্গে রিলেশন খুব ভালো। তাদের নিয়ে আমি নিজের ছবি করেছি, তাদের আমার ছবিতে তাদের নিয়েছি, দেবশ্রীও ভালো, শতাব্দীও ভালো, যার সঙ্গে কাজ করি। ইনফ্যাক্ট আমি অনেক দিন কাজ করছি তো, অনেক আগে থেকে। আমার হিরোইন কোনো এক সময়
এর শকুন্তলা বড়ুয়া হয়েছে, আবার সৌমিত্রা মুখার্জি হয়েছে। তো ইটস ভেরি ইন্টারেস্টিং যে তারা পরে আমার মা হয়েছে। খুব মজার। আচ্ছা। প্রতীকেই আমার মা হয়েছিলেন সৌমিত্রা মুখার্জি, মানে মা এক্স্যাক্টলি হয়নি, কিন্তু বাবা যাকে বিয়ে করেছিল সৌমিত্র মুখার্জি, আর বাবার সঙ্গে মানে সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে রিলেশনশিপ ছিল, যার ফলে আমি এসেছিলাম, প্রতীক হয়েছিল, সেটা রাখি গুলজার। তার মানে আমার মাই, উনিও মা হলেন আর কি। তার সঙ্গে সে আমার হিরোইন ছিল। এরকম অনেক অনেক মজা হয়েছে, এটা এই জিনিসটা খুব মজা লেগেছে আমার পক্ষে। শকুন্তলাও ছিল, শকুন্তলা আমার হিরোইন ছিল। আনন্দ থেকে যেটা আমার এখানে বাংলায় করেছিল, সেটাতে ও আমার হিরোইন ছিল। পরে আমার মা করেছে ফিল্মের তুফানি মাও আমার, হ্যাঁ শুরুতে। ফিল্মের হিরো মানে আর এইরকম একজন গুড লুকিং হিরো, অ্যাকশন হিরো, তার তো গুঞ্জন থাকাটা ভীষণভাবে স্বাভাবিক, খুব স্বাভাবিক। তো এইটাকে কি করে আপনি মেনটেন করলেন? আপনার নামে সেরকম কোনো গুঞ্জন গুঞ্জন আছে কি নেই সেটা তোমাদের ব্যাপার, আমার কি, আমি তো জানি না কি হচ্ছে। গুঞ্জনের কোনো কারণ আমি দেখিনি, মানে আমি জিনিসটা বলি, একটা প্রেম করতে গেলে, কিছু করতে গেলে সময় দিতে হয়। তো আমার হাতে সময় বড্ড কম, কারণ আমি যদি ছবি শুটিং করে ফিরলাম, ফিরে এসে আমি হয়তো ওই ছবি আঁকবো, কি কিছু লেখা লিখবো, কি গান গাইবো। আমি সুচিত্রা মিত্রর কাছে গান শিখতাম, তো এরকম সব ছিল, কাজে আমার অন্য এনগেজমেন্ট ছিল। আরেকটা জিনিসও আমি অনেক বছর ধরে করেছি, সেটা হচ্ছে আমি একটা সায়েন্সের উপর একটা এক্সপেরিমেন্ট করতাম, একটা হুইলকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতাম। সেটাতে এত কনসেন্ট্রেট করতাম আমি, যার জন্য আমার সময়ের অভাব হতো। তো সেই জন্য সেই সময় ফালতু প্রেম করার মতো সময় পাইনি, সত্যি কথা বলছি। সেই জন্য প্রেম, সেই জন্য কোনো গুঞ্জন নেই। গুঞ্জন নেই। আচ্ছা, এবারে আপনার জীবনের আরেকটা হচ্ছে, আরেকটা পয়েন্টও আছে, সেটা হচ্ছে ভালো মেয়ের সঙ্গে আমার অ্যাফেয়ার হয়ে গেছিল অনেক আগেই, তাকেই বিয়ে করলাম আমি। আর সেটাও একটা গল্প, রূপকথার গল্পের মতো, রূপকথার গল্প। আর সেটা এতই স্যাটিসফাইং আজ পর্যন্ত যে আমরা ওই রকম প্রায় বোধহয় 50 বছর হতে চললো একসঙ্গে আছি, ভালো লাগে, খুব সুন্দর আছি আমরা, কোনো প্রবলেম নেই, মানে কোনো অভাব তৈরি সে হতে দেয়নি আমার মধ্যে, যার জন্য আরেকজন মহিলাকে বা মেয়েকে খুঁজব। বাহ, এটা শুনে ভীষণ ভালো লাগছে। এবং এই যে রেসপেক্ট মেয়েদের প্রতি, সেটা কিন্তু ডেফিনেটলি সত্যি টু গুড, ভেরি গুড। আর আমার জন্য অন্তত যে কোনো ফিল্মের প্রিমিয়ারের সঙ্গে থাকে আপনার, দেখেছি। তো এরপরে আপনার অভিনয়, তো কালকেও যাবো দেখতে আমরা একটা ছবি, ওই কি সপ্তডিঙার গুপ্তধন, তাহলে ইনভিটেশন এসছে, বৌদিকে আনতে হবে কিন্তু বলেই দেয়, তো কালকে আমরা যাবো, দেখবো। বাহ। এরপর জীবনের একটা সেকেন্ড ফেজ আপনার অভিনয়ের সঙ্গে সঙ্গে রাজনীতিতে আসা। তো এই যে রাজনীতিতে আসা, আপনি একটা সরকারের উত্থান দেখেছেন, কিভাবে রাজনীতিতে এলেন হঠাৎ করে? আসলে কি হয়, এটাকে বলে অ্যান্টি ইনকামবেন্সি বলে, মানে একটা বহুদিন ধরে একটা সরকার থাকলে আস্তে আস্তে তার ধারণা হয় যে সে বোধহয় চিরকালের জন্য এসে গেছে, আর কেউ সরাতে পারবে না। তখন এই ঔদ্ধত্যগুলো তৈরি হয়, এই উন্নয়নের থেকে মন সরে যায় তারা শুধু নিজেকে দেখতে আরম্ভ করে, আর দেশকে, মানুষকে দেখে না তারা। মানে এই করতে পাপ জমতে জমতে একটা স্টেজ আসে, যখন ঘোড়াটা পূর্ণ হয় তখন উল্টে যায়, সেই ঘোড়া উল্টে পড়ে আর কি, সব বেরিয়ে যায়। সেরকম এক্স্যাক্টলি সেরকম একটা সময় হয়েছিল যখন 2011-এ আমরা মমতা মুভমেন্ট করছি যখন, তখন সেই সময় ওই বামফ্রন্টের ঠিক সেই অবস্থাটা এসে গেছিল, শেষ সময় আর কি যাকে বলে, 33 বছরের শাসনকাল। সেই সময় থেকে মমতার যে অগ্নিকন্যা যে চেহারাটা দেখেছিলাম, আমি অ্যাডমায়ার হয়ে যাই ওর, অবভিয়াসলি। আর আমি এটার পতন চাইছিলাম, যে এরা যাক, এবার যাক, নতুন কেউ আসুক। সেই হিসেবে ওর সঙ্গে আমি যোগাযোগ করে আমার সঙ্গে, তো আমি একটু ওর সঙ্গে ইনভলভ হই, যাই, ঘুরি, ও মিটিং করতো, তো মিটিংগুলোতে আমি যাই, এরকম বেশ কিছু মিটিং। ফিল্মের কাজও তো করছেন সমানভাবে। হ্যাঁ, একই সঙ্গে চলছে, আমরা অনেকেই তখন একটু একটু যেত ওর সঙ্গে, মুভমেন্টে যেত। তারপরে একটা সময় এলো যখন ভোট এলো,
তো উনি বললেন যে আমায় ডেকে পাঠালেন, বললেন যে আপনি একটু আমার এবার হেল্প করুন, আপনি একটু দাঁড়ান ভোটে। তখন আমি শুটিং করছিলাম বোধহয় 10th জুলাই বলে একটা ছবির, সেখানে অরূপ বিশ্বাস গেল গিয়ে আমায় বললো দিদি বলেছে নিয়ে যেতে তোমার সাথে কথা বললে। তো আমি তো চিনি ওনাকে, এমনিতে বাইরে চিনি, বাড়ি যাইনি, বাড়িতে গেলাম সেদিন। তো কথাবার্তা বলতে উনি বললেন এইটা হবে না, আমি পলিটিক্সের লোক নই, আই ডোন্ট লাইক পলিটিক্স, আই হেট পলিটিক্স ইনফ্যাক্ট, আমি পারবো না এটা করতে, আমি কিছু জানিও না, আমি কিছু ভাবিও নি কোনো দিন, আমি সিনেমা বুঝি, সিনেমা করতে পারি, এইসব পারি করতে, আর কিছু পারি না করতে। তো উনি বললেন যে হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আমি এবার মনে হচ্ছে যেন সময় আসছে, তো এটা টপল হয়ে যাবে এই সরকারটা, হয়তো আমি সরকার তৈরি করতে পারবো, আমি ইন্ডিকেশন পাচ্ছি, আমার মনে হচ্ছে আমি এতটা কনফিডেন্ট বোধহয় পারবো করতে, কিন্তু পারতে গেলে আমায় এক একটা সিট ধরে তো ভাবতে হবে, যেমন বিন্দু বিন্দু জল দিয়ে একটা সমুদ্র তৈরি করতে হবে। তো আমি আপনাকে ডেকেছি এই জন্য যে আপনি যদি আমার একটা হেল্প করেন, এবার যদি দাঁড়ান তাহলে একটা সিট কনফার্ম হয়ে গেল, মানে আমার 200 সিট চাই কি 150 সিট চাই, তার মধ্যে একটা হয়ে গেল, যাক আরেকজনকে ডাকবো, তাকে দিয়ে একটা হয়ে যাবে। আমি যখন ওর কাছে গিয়েছিলাম তখন অমিত মিত্র এসেছিলেন সেদিন, সেইটা শুনে আমার মনে হলো আচ্ছা এই হেল্পটা তো আমি পারি করতে, এবং আমিও কনফিডেন্ট ছিলাম আমার পপুলারিটির জন্য, যেহেতু আমি সুপারস্টার তখন সেই মুহূর্তে। তো আমার মনে হয়েছিল যে হ্যাঁ সে ঠিক কথা, একটু এই হেল্পটা তো করা উচিত, যখন আমি মনে করছি যে এই সরকারটাকে সরানো দরকার, মানে এই ফিলোসফিটাও বিশ্বাস করছি ওনার জন্য। তো ঠিক আছে 5 বছরের জন্যে আমি ওকে, আমি আসবো, দেখা যাক জিতি কিনা। তখন বারাসাত দিলেন আমায় দাঁড়ানোর জন্য, জিতে গেল, এই আমার আশা। 2011, 2016, 2021, এবার কিন্তু 2026-এ আপনি কেন হঠাৎ সরে দাঁড়ালেন? এবং না তারপরে 26-এ সরিনি, আমি সরেছি অনেক আগে থেকে। 5 বছরে যখন অনেক সিট নিয়ে উনি এসে গেলেন, ফর্ম করে গেল, তখন উনি সত্যি সত্যি অন্যরকম মানুষ ছিলেন, ওনার ফিলোসফি আদর্শ অন্যরকম লেগেছিল আমার, এবং দেখছিলাম যে দারুণ কাজ করছেন, শুরু করেছেন উনি। তো 5 বছর সবসময় যে কোনো পার্টি খুব ভালো যায়, খুব ভালো চলে, একটা ডেডিকেশন থাকে, তো সেটা ওনার ছিল, সেই সময় ছিল, কাজ হচ্ছিল খুবই, আই ওয়াজ স্যাটিসফাইড। কিন্তু আমি বলেছিলাম 5 বছরের জন্য এসেছি, তারপরে ওনাকে মনে করাই 10-এ গিয়ে যে এবার আমায় ছেড়ে দিন, আপনার তো এখন অনেক হয়ে গেছে, অনেক এমএলএ পেয়ে গেছেন আপনি, তো আমার একটা সিটার দরকার নেই। তখন ওটা খুব ইম্পর্টেন্ট ছিল নিশ্চয়ই মনে করছি, কিন্তু এখন অত ইম্পর্টেন্ট নয়, এখন অন্য একজন দাঁড়ালেও জিতে যাবে, আপনার যা নাম এখন। তো উনি বললেন না আমি আপনাকে ছাড়বো না। আচ্ছা আরেকবার দাঁড়িয়ে গেলাম 10-এ, 16-এ গিয়ে আবার বললাম, মানে 16-তে গিয়ে বললাম ছাড়ুন, হলো না, তাই 21-এ গিয়ে আবার বললাম ছাড়ুন, তখনও বললেন না। এইবার অ্যাডামেন্ট হয়ে গেলাম আমি, কারণ তার মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম যে আস্তে আস্তে ডেটোরিয়েট করছে, আস্তে আস্তে মান নামছে, প্রচুর ঘটনা ঘটছে যেগুলো আমি নিতে পারছিলাম না, মোরালি আমার অসুবিধা হচ্ছে থাকতে, তার সঙ্গে আমি এগ্রি করছিলাম না পুরো সিচুয়েশনটা যেভাবে চলছে, যেভাবে দুর্নীতি ঢুকছে, যা যা হচ্ছে। সো আই স্টার্টেড ড্রিফটিং, আস্তে আস্তে আমি মেন লাইনটা থেকে এরকম সরতে আরম্ভ করেছি মানসিকভাবে। তখন আমি আর ওইভাবে বক্তৃতাও দিতাম না, ওইগুলো ছেড়ে দিলাম। এতে যেমন বিধানসভায় আমি আগে অনেক স্পিচ দিতাম, সেগুলো আর দিতাম না, ছেড়ে দিলাম, মানে আমি আসলে মন থেকে সরে গেছি, বীতশ্রদ্ধ হয়ে গেছে তো। এবং সেই জন্যে এবার আমি একদম এরকম বলেছিলাম, একটা ইন্টারেস্টিং ভাইরাল আছে যে আমি আমার ওখানেই একটা সেটা ওটা ভাইরাল করে দিয়েছিল আর কি, পৃথিবীতে কোনোদিন যা কেউ বলেনি আমি সেটা বলেছিলাম, যেটা ধরো সেখানে 400 লোক আছে, সেখানে একটা মিটিংয়ের মধ্যে আমি বক্তৃতা দিচ্ছি, দিতে আমি বলেছিলাম দেখুন আমি বলছি পরের বার কিন্তু আমি দাঁড়াবো না, বলে দিলাম ওটা, যদি আমায় তাও মমতা ব্যানার্জি দাঁড় করান তাহলে কিন্তু আমি আমেরিকায় মেয়ের কাছে গিয়ে চলে যাবো, থাকবো ওখানে গিয়ে। আমি আপনাদের রিকোয়েস্ট করছি যদি সত্যি আমি দাঁড়াইও, তাহলে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা কেউ ভোট দেবেন না আমায়। এটা বোধহয় পৃথিবীতে একমাত্র আমি বলেছি, কোনো সেনেটর, কোনো এমএলএ, কোনো এমপি কেউ কোনোদিন বলেছে, কোনোদিন কাউন্সিলর যে আমায় ভোট দেবেন না, লোককে বলছেন, সবাই বলে ভোট দেবেন।
তো আই এম দ্য অনলি পার্সন। এইগুলো সব তো বলতে আরম্ভ করেছি এই জন্যে যাতে উনি ওনার কানে যায়, কানে চাই এবং উনি বলেন যে আর না, ঠিক আর আছে। না আমায় ছাড়েন, ছেড়ে দেন। তারপরে ফাইনালি ডিরেক্টলি বললাম, অভিষেকের সঙ্গে দেখা হলো, তো ওকে বললাম যে আই এম টু ওল্ড ফর দিস। তো তার আগের বারও আমি টু ওল্ড বলেছিলাম, তখন উনি আবার সে আমার 30,000 লোক ছিল সেখানে উনি গেছিলেন, তখন ওনার পায়ে চোট ছিল, হুইল চেয়ারে ছিলেন। তো আমার ওখানে গিয়ে বারাসাতে গিয়ে মিটিং করে বললেন, এই যে চিরঞ্জিত দা বলছে, আমাকে একমাত্র উনি দাদা বলতেন, চিরঞ্জিত দা বলছেন যে উনি নাকি বুড়ো হয়ে গেছেন, আর নাকি থাকবেন না। সবাই বললো না না না, চলো দেখলেন বলে ওইটা আমায় আবার রাজি করিয়েছিলেন 21-এ। কিন্তু এবার আমি গিয়ে ওকে বলে দিলাম, আমার অনেক বয়স হয়ে গেছে, দেখো আমি 74+ হয়ে গেছি, তো আমায় এবার তো তুমি ছেড়ে দাও, আমায় বলে দাও দিদিকে দিয়েছেন। এবং ফাইনালি আই এম ভেরি হ্যাপি যে আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু আপনি তো তৃণমূলের লাকি চার্ম, মানে 2011, 2016, 2021 আপনিও ছিলেন, জয় এসছে, কিন্তু এবার কোইন্সিডেন্টলি আপনি নেই, এই রকম একটা ভরা ডুবি। না, কিন্তু সেটা আমি জানি না কি করে হলো। মানে এটা যদি আমার আমরা মনে হয়েছিল কোইন্সিডেন্টলি ধরে নিই যে লাকি চার্ম আপনি, মেবি হতে পারে, সেটা সবাই মানে এখন কি মনে হচ্ছে, এখন কি যেমন মনে আমায় হচ্ছে? একজন আমায় বললো যে আপনি সরে গেলেন যে এই সঙ্গে সঙ্গে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গেল। সেটা তো তাই হলো সত্যি। আপনি কি লাস্ট পোস্ট ছিলেন একটা, দাঁড়িয়েছিলেন, গেলাম, অত কিছু আমি ভেবে করিনি। আমি বয়স হয়ে গেছে, এবার আমি একটু নিজের মতো বাঁচতে চাইছি, ছবি আঁকবো, গান গাইবো, মেয়ের কাছে গিয়ে 6 মাস থাকবো, এইসব করতে চাইছি। এরকম সিনেমা করবো, এই গ্যাংটকে গিয়ে এগিয়ে ছবি করার কথা চলছে, সেটা আমি করতে যাবো বোধ হয়। তো আমি আর সারিকা আসবে বম্বে থেকে, ও থাকবে এই ছবিটাতে। একটা গ্যাংটকের একদম গ্যাংটকের ছোটো ছেলে মেয়েদের সঙ্গে মিশে একটা গল্প, খুব সুন্দর গল্পটা করেছে কঙ্কনা চক্রবর্তী বলে ডিরেক্টর। সে এসছে আবার লস অ্যাঞ্জেলেস থেকে। তো এইসব ছবি, আর একটা ছবি এসছে নিউ ইয়র্ক থেকে, একজন এসছে, তারা একটা ছবি করবে, সেটা ছবিটার কথা সেটাতে আপনি কি ফাইনাল পরিচালনা করছেন না আপনি না, অভিনয় করবেন? অভিনয় করবো। অভিনয় করবেন। হ্যাঁ, তো এই সব ছবি, আরও 4টে ছবি আছে, মানে স্ক্রিপ্ট চলছে, এখনো ডেট ফাইনাল হয়নি যে কবে কোনটা হবে। তো এই সব কাজ করবো আর কি, ফ্রিলি করব। আবার সেই গিয়ে বিধানসভা যাওয়া, আবার গিয়ে নিজের ওখানে গিয়ে এটা একটা মিটিং করা, এক্সট্রা বাইন্ডিংস বলে মনে হচ্ছে। হ্যাঁ, মানে যেটা আমি পছন্দ করি না, পলিটিক্স তো আমার ভালো লাগে না, কাজে আমি তো প্রথম থেকেই বলছি। তো আচ্ছা, সেই ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি একটা সময় ভীষণ শ্রদ্ধা করতেন, হ্যাঁ, খুব কাছে থেকে এখনো করি, দেখেছেন, এখনো করি, এবং সেটা কোনো পরিবর্তন হয়নি। এখনো করি। শুধু একটাই জিনিস, মানে ওনার সম্বন্ধে আমার একটা আছে, অভিমান আছে, সেটা হচ্ছে উনি এগুলো অ্যালাউ করলেন কেন? এই যে ডেটোরিয়েশনটা হলো, এই যে আস্তে আস্তে সরে গেল, পুরোটা ডাউনওয়ার্ড চলে গেল, নিচের দিকে চলে গেল, যার রেজাল্টটা আজকে দেখা যাচ্ছে সামনে। এই যে মানুষ অপছন্দ করতে আরম্ভ করলো, অনেকবার ইন্ডিকেশন দিল, অভয়াতে লাখ লাখ লোক সারা পৃথিবী জুড়ে ইন্ডিকেশন দিল যে দিস ইজ রং, উই ওয়ান্ট জাস্টিস বললো। তো উনি তো শুনলেন, কিন্তু কিছু করলেন না কেন? করলে তো এটা পার্টির এই অবস্থা হতো না। তো এইটা বারবার অনেকগুলো ক্ষেত্রে কামদুনি থেকে শুরু হয়েছে। সো এটা আমার একটা অভিমান আছে ওনার সম্বন্ধে। এটা করলে কিন্তু তাহলে তো আরও লম্বা সময় থাকতে পারতেন, বা আমরা থাকতাম, সবাই হতো হয়তো। মানুষের আরেকটু কথা শোনা দরকার, বোঝা দরকার। তো আজকে ইট ইজ টু লেট, এই জন্য আর কি। তো আমি এটা ভাবিনি যে আমি বেরিয়ে গেলাম আর একটা পেছনের বাড়িটা পড়ে গেল, এটা আমি ভাবিনি, কিন্তু হলো তো তাই। এই ঘটনার পর কি কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? না, সে কথা বলার চেষ্টা করেননি? না, আমি করিনি, আমি কিছু করিনি, আমি কোনোদিনই কিছুই করিনি। আমি আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলিনি যে আমায় দাঁড় করান। তো আমি কিছু চাই না। আমি এখনো পর্যন্ত কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টর কাউকে বলিনি যে আমার একটা সিনেমা দিন, ছবি দিন। আমি যে একটা অদ্ভুত রেয়ার ঘটনা, এটা বোধহয় পৃথিবীতে কেউ কখনো করেনি। সবাই তো কারণ রোল চায় বড় ডিরেক্টরের কাছে, আমার একটা রোল দিন। মানিকদার সঙ্গে কাজ করতাম, মানিকদা গিয়ে কোনোদিন বলিনি আমি যে আমার এটা পাঠ দিন না। সেটা কি আক্ষেপ রয়ে গেছে? না, আক্ষেপ না, আমি তো করেছি, একটা তো দিয়েছিলেন উনি। আমি সুকুমার রায়কে নিয়ে উনি যে ডকুমেন্টারি করেছিলেন, তাতে লক্ষণের শক্তি ছেলে আমি লক্ষণ হয়েছি, রাম হয়েছে সৌমিত্রদা। তো ওইটুকুই করেছি, কিন্তু আরও করতে দিতে পারতেন, দেননি, আমিও চাইনি, এরকম আর কি ব্যাপারটা। তো আক্ষেপের কিছু নেই। আমি যা পেয়েছি, যা পাচ্ছি, আমি একটা সামান্য মানুষ, অনেক দিয়েছেন ঈশ্বর আমাকে। আমি ওভারওয়েলড, আমার
ভীষণ খুশি আমি, ভীষণ খুশি। রাজনীতি নিয়ে যখন কথা হচ্ছে, আমরা সাধারণত দেখি অভিনেতারা রাজনীতিকের যে ভূমিকায় অভিনয় করেন, কিন্তু আপনার কি এখন কোথাও মনে হয় যে যারা রাজনীতিক রয়েছে তারা অনেক বেশি মাত্রায় অভিনয়টা করেন? হ্যাঁ, মানে রাজনীতিকরা নিশ্চয়ই অভিনয় করে, 100% অভিনয় করে, কারণ তারা যখন বলে যে আমি তোমার জন্য প্রাণ দিয়ে দেবো, কিন্তু প্রাণ সে দেয় না। সে যখন বলে, তার যখন বাড়িতে বড় বড় বাড়ি বানায়, অত গুছিয়ে বড় গাড়ি কেনে যখন, তখন সে সেই গরিবটার কথা আর ভাবে না। এটা ইনিশিয়ালি সে ডেফিনেটলি ভাবে, কিন্তু কোনো একটা জায়গায় এসে ওই দিকভ্রষ্ট হয়ে যায়, এটা দেখেছি আমি। কিন্তু অভিনেতারাও অভিনয় করে, তারপরে তার মানে নেতা অভিনেতার ভেতরে খুব একটা পার্থক্য নেই, এটা মনে হয়েছে আমার দেখে। এটা কি রাজনীতি করতে এসে আরো বেশি মাত্রায় মনে কিন্তু হয়েছে? অভিনেতা স্বাভাবিকভাবে টাকাটা পায়, হু হু করে টাকা মানুষ দেয় ওকে। রাজনীতিকদের ক্ষেত্রে যেটা হচ্ছে টাকাটাকে তুলতে হয়, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, কাটমানি করতে হয়, এটা ডিফারেন্স। যদি সে বড়লোক হয়, বহু রাজনীতিক আছে যারা থেরুম নয়, তারা একদম সাধু প্রকৃতির, তারা কখনো টাকা চান না, নেন না, সাধারণ জীবন যাপন করেন। বহু বহু আছে, ভারতবর্ষে বহু আছে এরকম। তো সেই জন্যে তারা কিন্তু ওই অভিনেতাটা নন। সেই জন্যে ওদের মধ্যে অভিনয় নাও থাকতে পারে, নেতাদের মধ্যে, অভিনেতাদের মধ্যে অভিনয় থাকতেই হবে, কারণ ওটাই ওইভাবেই আর্ন করেন ওরা। এই ডিফারেন্স আর কি, এইটাই হয়। যেভাবে অভিনয়ের ক্ষেত্রে রাজনীতিটা ঢুকে পড়েছিল, সেখানে দুই ভাইয়ের নামে একটা ভীষণভাবে একটা সন্ত্রাস তৈরি হয়েছিল, সেখানে অনেক ট্যালেন্ট বঞ্চিত হয়েছিল, তাদেরকে ব্যান করা হয়েছিল। সেইটা কিভাবে দেখেন? সেটা কি কখনো প্রতিবাদ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন? তার আমাদের যে ফেডারেশন আছে তার কিছু রুলস রেগুলেশনস আছে, সেই রুলস রেগুলেশনগুলোকে মেনটেন করার জন্যই ওটা একটা ফেডারেশন বানানো হয়েছে আর কি। আমাদের আর্টিস্ট ফোরাম আছে, সেও শিল্পীদের সাহায্য করবে বলে করে। বহু প্রডিউসার টাকা না দিলে তখন ফেডারেশন বা আমাদের আর্টিস্ট ফোরাম তার পেছনে লেগে যায়, ওটা না দেওয়া পর্যন্ত কাজ করতে দেয় না, এরকম করে, এরকম কিছু আছে। সেই জিনিসটাই একটু অতিরিক্ত প্রয়োগ হয়ে গেছিল। ওটা যে অন্যায় তা নয়, কিন্তু অতিরিক্ত প্রয়োগ হয়ে গেল, ওটাকে বাড়ালে যা হবে, ক্ষমতার অপব্যবহার হয়েছিল, এটাই হয়েছিল আর কি। তো এখন তো পুরো পাল্টে গেল, উল্টে গেল ব্যাপারটা। সেটা কি খানিকটা ভালো হবে বলে মনে করছেন? হ্যাঁ, ভালো, নিশ্চয়ই হবে, ভালো, খুবই ভালো হবে নিশ্চয়ই। এখন তো ওপেনই হয়ে গেল, পুরো পুরো খুলে গেছে। এবার আবার যে পার্টি আসবে, যে যদি সেখানে আবার পলিটিসাইজড হয়ে যায়, আবার পলিটিক্সটা না ঢুকে যদি, তাহলে বলো, আগে এটা তো ছিল না, আমাদের সময় অ্যাকচুয়ালি ছিলই না, এই এখন হয়েছিল। আবার যদি সেটাই যদি থাকে তাহলে খুব ভালো, না থাকলে আবার যদি পলিটিসাইজড হয়ে যায় আর কোন অন্য পার্টি দ্বারা, একই হবে রেজাল্ট। আপনার সহ অভিনেতা অভিনেত্রীদের অনেকেই, তাদের মধ্যে এই সময়কার দেব রয়েছেন, শতাব্দী রায় রয়েছেন, এরা সবাই, রচনা ব্যানার্জি রয়েছেন, এরা সবাই তো রয়েছেন। এখন তো একটা বদলের সময় এসছে, অনেকের ক্ষেত্রে কিন্তু নানান মন্তব্য অনেকেই করছেন। এই বিগত দিনের শাসক দল, তারা ভালো ছিলেন না, এখন তাদের ভুল বোঝানো হয়েছিল, যদি নানান মন্তব্য শোনা যাচ্ছে। আপনি কিভাবে দেখেন সেটা? সেটা কি আদৌ উচিত? মোটেই ভুল বোঝানো হয়নি আমাকে ঠিকই বোঝানো হয়েছিল, আমার কোনো আক্ষেপ নেই, কিছু নেই। মমতা যা বলেছিল আমায়, সেটা কারেক্ট বলেছিল। যে লজিকটা আমি বললাম যে আমার একটা সিট চাই, সেটা কি আপনি আমায় দেবেন? আমি এগ্রি করেছিলাম, তাই গেছিলাম, এবং আমি মন প্রাণ দিয়ে কাজ করেছিলাম। 5 বছর ধরে খুব খেটেছি আমি, গিয়ে ওদের সঙ্গে সবসময় থাকতাম, সব কিছুই করেছি আমি। ধরে নাও সপ্তাহে 2 দিন আমি যেতাম আমার জায়গায়, যদি যাই, আমার তো দূরে, আমার বাড়ি থেকে দূরে, আমার এদিকে কাজকর্ম করে আমি ওই রুমেই যেতে পারতাম। সেক্ষেত্রে আমার কত হচ্ছে, তার মানে মাসে 8 বার যেতাম, তাহলে 8 বার 96, বছরে আমি 96 বার গেছি, মানে ধরুন 100 বার গেছি। কোনো সময় বেশিও যেতাম, ডেফিনেটলি বেশি যেতাম। 100 বার গেলে তাহলে বছরে, তাহলে 15 বছরে কত হয়? 1500 বার গেছি ধরো মিনিমাম। তার মানে আমি 1500 বার গেছি একটা জায়গাতে এই 15 বছরে, উইচ ইজ নট লেস। ভালোই, কোয়ান্টিটিটা বেশ ভালো, বেশ ভালো, ওদের সঙ্গে মিশেছি, থেকেছি আমি। আসলে প্রবলেমটা অন্য জায়গায় হয়। প্রবলেমটা হচ্ছে, তুমি যদি একজন স্টার হও বা একজন পপুলার কেউ হও, সিঙ্গার হও, যাই হোক, মানে সেলিব্রিটি হও,
তুমি না যে লেভেলে ওরা একটা ফুটপাতে বসে একটা রকে বসে আড্ডা মারতে মারতে লোকেদের সঙ্গে বিকেলবেলা সন্ধেবেলা আয় চা খাবো সেখানে এই হ্যাঁ বল তোর প্রবলেমটা কি আছে বল, এইটা কখনোই কোনো স্টার পারবে না করতে, সেলিব্রিটি কখনো পারবে না। সে যদি সিটারিস্টও হয়, সেতার বাজায় যে ভালো সিঙ্গার, এরা কেউই পারবে না কিন্তু এইটা করতে। আর সেইটা পলিটিশিয়ান একজন যদি হয়, নিচ থেকে ওঠে সাইকেল চালিয়ে আসে, তার পক্ষে এটা সম্ভব। কিন্তু তুমি তো এমনি একটা বড় গাড়ি চড়ছো, তোমার তো গাড়ি আছে আগে থেকেই, তোমার তো দিচ্ছে, দর্শক দেয় তোমায়, তো ফলে তোমার একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে, একটা লুকিয়ে থাকার ব্যাপার আছে তোমার। তুমি রোদ্দুরে ঘুরে ঘুরে কালো হতে পারো না, তুমি রোগা হতে পারো না, তোমার রেস্ট্রিকশনস আছে। প্রত্যেকটা আর্টিস্টের তার কাজ আছে, সে অন্য কাজ আছে, এটা ছাড়াও একটা কাজ করে সে প্রফেশনালি, সেটা তো ছেড়ে পুরোটা দেবে না এখানে। তো এইখানে কতগুলো অসুবিধে আছে, আমি এটা ফিল করেছি, এটার জন্য আমি বলছিলাম, আগেও বলেছি আমি পলিটিশিয়ান হিসেবে কখনোই সার্থক হব না, হতে পারবো না আমি, কারণ আমার কিছু রেস্ট্রিকশন যে কোনো আর্টিস্টের থাকবে, সেইটাকে ভেঙে তো যেতে পারবে না সে, তাই না? একজন চাষার মতো কাজ করতে পারবে, একজন ফিল্ম আর্টিস্টের মতো থাকতে হবে তাকে। উত্তমদা বলেছিলেন শুভেন্দুদাকে যে বাইরে বেরিয়ে বোধহয় এটা গাড়ির টায়ারে হাওয়া দিচ্ছিল, ও বাইরে বেরিয়ে একটু কর্নারে গিয়ে পেট্রোল পাম্পটা থেকে দূরে গিয়ে সিগারেট খাচ্ছিল। তোমার একটা গাড়ি দাঁড়ালো, দেখলো কালো কাঁচ, তাকালো শুভেন্দুদা, দেখলো কালো কাঁচটা নামলো একটুখানি, তারপরে ডাকলো কে, ও কাছে গিয়ে দেখলো উত্তমদা যাচ্ছে স্টুডিও বোধহয়, তো দেখে কি দাদা আপনি এখানে, মানে না আমি তোকে দেখলাম তুই দাঁড়িয়েছিস ওখানে, বলে হ্যাঁ ওই হাওয়া দিচ্ছে গাড়িতে, ওই জন্য বাইরে দাঁড়িয়েছি। বলে তুই যদি বাইরে দাঁড়িয়ে থাকিস আর লোকে যদি তোকে হাঁটতে হাঁটতে দেখে, কেন পয়সা দিয়ে তোকে দেখবে হলে? আচ্ছা আচ্ছা, মানে যে জিনিসটা আমি এখানে গাছ দেখতে পাচ্ছি, সেই জিনিসটা গাছটার জন্য পয়সা দিয়ে আমি হলে কেন যাব? কিন্তু যে গাছটা আমি দেখতে পাই না, এমন একটা গাছ যে নাকি পোকা হাঁ করে খেয়ে নেয়, সেই গাছটা যখন আসবে তখন আমি দেখতে যাব। তার মানে যেটা পাওয়া যাবে না, দেখা যায় না, তাকেই তো আমি দেখবো ঠিক করে। যা গাড়িতে বস, বড্ড গরম লাগছে, তখন তো এসি ছিল না গাড়ি, বড্ড গরম তো গাড়ির ভেতরে, ও ঘামবি, যা বস। এই একটা অমূল্য অ্যাডভাইস দিয়ে গেছেন উত্তম কুমার। তো বেসিক্যালি যে কোনো আর্টিস্টের তো ওইখানে থাকার কথা পেছনে, তো সে এসে যদি পলিটিক্স করতে গেলে তা তো হবে না, পলিটিক্স করতে তোমার আসতেই হবে সামনে, আসা উচিত, তোমার কর্তব্য এটা, মানুষের সঙ্গে মেশা, পাশে বসা, তাকে জড়িয়ে ধরা, এ তো তোমার কাজ। কিন্তু সেটা তোমার প্রফেশন আবার তোমায় আপত্তি করছে, বারণ করছে, করো না। সো এই যে বলে না লোকে, তাহলে কি সিনেমা আর্টিস্টরা আসবে না এখানে? আমি বললাম আসবে না, আসা উচিত না, আমার মতে উচিত না। আমি করে দেখে বুঝেছি, সেটা বুঝতে অনেকটা সময় লেগেছে, কিন্তু আমি বলেছি রিয়েলাইজেশনটা, এইটা কেউ তো বলছে না, কেউ এইভাবে বলবে না কেউ। আমি তো ক্লিয়ার করে দিলাম যে দিস ইজ দ্য রেস্ট্রিকশন, এটা হচ্ছে প্রবলেম এখানে, এই প্রবলেমটা সলভ করা যাবে না। সেই জন্য ধরে নাও, কথার কথা বলছি, যদি এরমই হয়ে গিয়ে থাকে গত 15 বছর ধরে, তাহলে আজকে বাংলা সিনেমা দেখতে যাচ্ছে না অডিয়েন্স, এটা তো ফ্যাক্ট। কারণ বহু সিনেমা আর্টিস্টরা রয়েছে যারা কিন্তু রাজনীতিতে, তো আপনার মনে হয় সেটা একটা অন্যতম কারণ মানে যে বাংলা সিনেমা দেখতে যাচ্ছে না আর্টিস্টরা, যে স্টারেদের আমরা স্বপ্ন দেখতাম, স্বর্গের দিকে তাকিয়ে দেখতাম, উত্তম, সুচিত্রা, যে ছবি বিশ্বাস, যেরকম ছিলেন তারা, অনুপ কুমার, মানে যাদের ওরম ভাবে দেখতাম আমরা, সেই লোকগুলোকে আমরা এই পাশের পাড়ায় ওখানে সেখানে দেখতে পেয়ে যাচ্ছি, তার সঙ্গে তর্ক হচ্ছে, ঝগড়া হচ্ছে, তাকে নিয়ে ক্রিটিসিজম করছে, সোশ্যাল মিডিয়া এত খারাপ কথা বলছে অ্যাজ পলিটিশিয়ান। সেই আর্টিস্টটা সেই গ্ল্যামারটা মানে ইজিলি অ্যাভেলেবল হয়ে গেছে, হ্যাঁ, মানে সে তো সাধারণ হয়ে গেল, তার রেজাল্ট তো পড়ে গেছে বাংলা ছবিতে। বাংলা ছবি কোথায় হচ্ছেই না তো, যেখানে 130টা 35টা ছবি হচ্ছিল বছরে, সেখানে এখন তো 40টা 30টা ছবি হচ্ছে না। গত বছর হয়নি 30টা ছবি হয়েছে। সো উই হ্যাভ লস্ট ইট। এক্ষুনি যদি বার করে ওই যে যেটাতে দেখে না বুকিও শো বলে একটা আসে না একটা, তো সেখানে বার করে দেখো, পুরো প্যানেলটা দিচ্ছে যতগুলো শো কলকাতায় চলছে, এক্ষুনি চলছে, তার মধ্যে একটা বাংলা ছবির নাম নেই।
কেমন অদ্ভুত লাগছে না ভাবতে? বাংলা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ক্রাইসিসের মধ্যে আছে, টোটাল ক্রাইসিস আছে। তো এই ক্রাইসিসটার ভেতরে অনেক ফ্যাক্টর আছে, তার মধ্যে এটাও একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং আমার যেটা মনে হচ্ছে এইবার আমরা মমতাও বেশি আর্টিস্টদের নামায়নি, এবার নতুন ফ্রেশ নামায়নি দেখছি আমি, আর বিজেপিও নামায়নি, খুব একটা নামায়নি, 2-4 জনকে দিয়েছিল। সেই হিসেবে এই একটা ট্রেন্ড এসেছিল আর্টিস্টদের ইউজ করা, সেটা বোধহয় কমে গেছে। আচ্ছা এখন যে এটা ভালো, সেটা ভালো। পলিটিক্সটা পলিটিশিয়ানদের জন্য থাক। এখন যে শাসক দলে আপনার খুব প্রিয় এবং বন্ধু মিঠুন চক্রবর্তী রয়েছে, তিনি যদি কখনো আপনাকে ডাকেন, আপনি কি সাড়া দেবেন? হ্যাঁ নিশ্চয়ই যাবো। আমার কি, আমি তো এখন আম জনতা, আমি তো এমনি মানে সেলিব্রিটি হয়তো আমি নিশ্চয়ই, কিন্তু আমি এমনি কোনো পার্টির নই, আমি তো বেরিয়ে গেছি, পলিটিক্স থেকে সরে গেছি। এবার ও যদি ডাকে তাহলে আমাকে ওইভাবেই ডাকতে হবে, আগে যেমন ও দীপককে ডাকতো সেরকম আর কি, এরকম বলে নিশ্চয়ই যাবো, আরামসে গল্প করবো। কিন্তু তার দলে নাম লেখানোর জন্য যদি ডাকে, না সেটা যাবো না, আমি তো দলে তো নাম লেখা, আমি তো সেই লোকটাই নই। তুমি বুঝতে পারছো কি, এই যে পাল্টি বলছে, এই যে বহুরূপী পাল্টি, কত কিছু কথা চলছে, এটা আমার নামে বলছে না কেউ, কারণ ওরা প্রথম থেকে মানুষ জানে যে আমি এক দল থেকে আরেক দলে যাই না এবং যাব না, এটা অ্যানাউন্স। তো কাজে পাল্টির কোনো প্রশ্ন চিরঞ্জিতের সঙ্গে নেই, ওটা যাবেই না, ওরা কেউ পারবে না। আমি একবার মানে বুঝে গেছি না কি ব্যাপারটা কি, থেকে শিখেছি, আর নেই। এই যে জয়, বিজেপির একটা বিশাল জয়, তারপর কথা হয়েছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে? না না, কথা হয়নি। আমি তো ফোন করি না, আমি তো কারোর সঙ্গে এরকম বলি না, কথা বললাম না, আমি সিনেমাও চাই না কারোর কাছে, তো বলে যা পাই তাই করি, সেইটুকুর মধ্যে আমি বেছে নিই কী করবো। ওরা করুক, আমি চাইবো, আমি ওদের কাছে অনেকগুলো চাওয়া আছে আমার, সেটা হচ্ছে যা যা জায়গায় আমাদের প্রবলেম, আমাদের স্বাস্থ্যে প্রবলেম, আমাদের শিক্ষা প্রবলেম, আমাদের কারখানা নেই, কারখানা হোক, বিরাট ইনভেস্টমেন্ট হোক এখানে, মানে সোনার বাংলা তৈরি হোক, যেটা আমাদের স্বপ্ন ছিল, আমরা যেগুলো বলতাম সোনার বাংলা তৈরি করব, সেটা আমরা পারিনি করতে, 15 বছরে পারিনি আমরা করতে। অনেক কাজ করেছি, কাজ কম করিনি আমরা। যেমন আমি একটা কথার কথা বলি, কাজ হবে না কেন, আমি একটা ল্যাড পাই, প্রত্যেকটা বিধায়ক ল্যাড পায়, ল্যাড মানে হচ্ছে একটা টাকা পায়, গভর্নমেন্ট দেয়, 60 লক্ষ টাকা বছরে দেয়, সেই বছরে 60 লক্ষ টাকা নিই, আর আমি যেহেতু কাটমানি নিই না, যেহেতু আমি 1 টাকাও নিই না এখান থেকে, সেই জন্য আমার পুরো টাকাটাই আমি দিই। কী করি, স্কুলের বেঞ্চ হয়নি, লাইট লাগেনি, রাস্তা হয়নি, যা যা যেখানে দরকার, জলের কল হয়নি, তো এই সমস্ত জায়গাগুলোতে আমি এই টাকাটাকে ডিস্ট্রিবিউট করি থ্রু ডিএমকে দিয়ে, ডিএমের থ্রু হয় এটা। তো যদি আমি এই 15 বছরে এতগুলো টাকা বারাসাতে লাগিয়ে থাকি, তাহলে কাজ তো হতেই হবে, মানে কাজ হয়নি তো হতেই পারে না, মানে উন্নয়ন তো হয়েইছে। এবং তার উপরে আবার মমতা যেগুলো করেছেন, দিয়েছেন, এমপি যেগুলো করছে, কাকলি ঘোষ দস্তিদার, তিনি যেগুলো দিচ্ছেন, সেটাও তো আসছে। তো এই লাইটগুলো তো ও তো আবার সেন্টার থেকে নিয়ে আসে, ওই লাইটটা ও তো আরও অনেক বেশি টাকা পায়। তো ফলে টাকা তো আসছে, সে তো মাটিটায় পড়বে, গাছটায় পড়বে, স্কুলটায় যাবে, যাবেই, তাহলে উন্নয়ন হবে না, হয়নি এটা বলবে কী করে লোকে, এটা বলে কেন, এটা বলা তো ঠিক নয়। তেমন উন্নয়ন হয়েছে, কিন্তু যতটা উন্নয়ন হওয়ার দরকার, আরও বেশি টাকার দরকার, আরও বেশি কাজ হওয়ার দরকার, সেটা এবার বিজেপি করুক, আমি সেটাই চাইবো, কারণ ওটা তো ডাবল ইঞ্জিন। প্রত্যেক সময় এত বছর বামফ্রন্ট থাকতে আর আমরা থাকতে দুজনে ছিল না, না কেন্দ্রের বঞ্চনা, একটা লাইন আছে, আমরাও বলেছি, ওরাও বলেছে, এই আমরা 50 বছর ধরে বলে আসছি, ওদের 35, আমাদের 15 মিনিটে 50 বছর পায়, সেইটা এই মুহূর্তে নেই, কেন্দ্রের বঞ্চনা বলতে পারবে না, কারণ কেন্দ্র আর ওরা এক। সো আমি আশা করব কেন্দ্র আর বঞ্চনা করবে না, সব টাকা দেবে, হেল্প করবে, কাজই ভালো হবে কাজ, সেটাই আমি চাই, সেটাই হোক। আমরা কিন্তু মানে নানান শেডসে চিরঞ্জিতদার সাথে কথা বলছি, আমরা তার অভিনয় জীবন নিয়ে কথা বলছি, আমরা তার রাজনৈতিক জীবন নিয়ে কথা বলছি,
এই সময়টাতে দাঁড়িয়েও তিনি সমানভাবে অভিনয় করে চলেছেন, আর তার সঙ্গে সঙ্গে তার ছবি আঁকা। আপনার বাবা ছিলেন বিশিষ্ট কার্টুনিস্ট শৈল চক্রবর্তী, তো তার ইন্সপিরেশনই কি আপনার এই ছবির দুনিয়ায় আসা? কারণ আপনি বলছিলেন যে আপনি কাজের ফাঁকে ফাঁকে আপনার ছবি আঁকাটা আপনি সমানভাবে মানে চালিয়ে আমরা গেছেন। সবাই, আমরা ভাই বোনেরা সবাই ছবি আঁকতে পারি, আমাদের রক্তে আছে ছবি আঁকা। এবং আমি একটু প্র্যাকটিস করেছি ওটা, আমি কমার্শিয়াল সেট আপেও কাজ করেছি। মানিকদার আমি সন্দেশের কভার পেজ করেছি একবার, যেটা পৃথিবীতে কেউ করেনি মানিকদা ছাড়া। খুব মজার ব্যাপার, তখন অত বুঝিনি, 18 বছর বয়স ছিল যখন আমি এঁকেছিলাম ওটা। আজকে এখন বুঝতে পারি যে কি ভয়ঙ্কর একটা বড় বিশাল কাজ করে ফেলেছি। সময় বয়সটা অনেকটা কম ছিল। হ্যাঁ, বাবা যেমন রবীন্দ্রনাথের গল্পের ছবি এঁকেছেন, রবীন্দ্রনাথ কাউকে গল্পের ছবি আঁকতে দিতেন না, ওনাকেই দিয়েছিল বাবাকে। তো বাবার এই একটা ক্রেডিট আছে আনন্দবাইয়ের পুজো সংখ্যায়। তো এরকম সব ব্যাপার হয় আমার যেটা মনে হচ্ছে যে যেটা বলা খুব দরকার আছে, দেখো ইন্ডাস্ট্রিটা তো আমার মা, ওই তো আমায় খাওয়ায় পড়ায়, আমার মেয়ের পড়াশোনা করা, জন্মানো, বিয়ে, তার বিয়ে, তার ডক্টরেট পাওয়া, সব কিছু তো তার জন্য তিনি দিয়েছেন আমার এই ইন্ডাস্ট্রি, বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, এই ছোট্টটা। সেটা এত অসুস্থ এখন, এত ধুঁকছে, প্রায় মুমূর্ষু হয়ে গেছে। তো এটা বড় কষ্ট দেয় আমায়। সেই জন্য আমি বলছি যে আমি একজন সামান্য অ্যাক্টর, আমি অ্যাকচুয়ালি কিছু পারি না করতে, জানো তো, মানে সবগুলোই পারি, একটু একটু পারি। আমি খুব বড় সিঙ্গার নই, আমি হেমন্ত নই, আমি শচীন নই যে ক্রিকেট খেলতে পারি, আমি এটা নই সেটা নই, অমিতাভ বচ্চন নয় যে বিরাট অ্যাক্টর, একজন বিরাট সাকসেসফুল স্টার। আমি সবই পারি করতে, আর এটা চাইও করতে, যার জন্য আমি সবগুলোই শিখেছি বা প্র্যাকটিস করেছি, যাতে আমি সমস্ত শ্রেষ্ঠ মানুষদের কীর্তিগুণকে অ্যাপ্রিসিয়েট করতে পারি। একটা আছে জানো তো, অ্যাপ্রিসিয়েশন কোর্স হয়। তার মানে সেই অ্যাপ্রিসিয়েশনটা কোর্সটা আমি যেটা করেছি, সেটা কেউ একটা জিনিসে করে, হয়তো আর্ট বোঝার জন্য, পেইন্টিং বোঝার জন্য করে, আমি সবগুলোরই করি। আমি যেমন পিকাসো সম্বন্ধে বলতে পারবো, ভ্যান গগ সম্বন্ধে বলতে পারবো, তেমনি আমি আমার সিনেমা নিয়ে বলতে পারবো, আমি কারাশহ বলতে পারবো, আমি পুডফকিন বলতে পারবো, আমি আইজেনস্টাইন বলতে পারবো, আমি ট্রুফো, সব এদের নিয়েও কথা বলতে পারবো। আমি হয়তো মিউজিকের ক্ষেত্রেও কিছুটা বলতে পারবো কথা, তো আমি মোজার্ট, বেথোভেন নিয়ে বলতে পারবো। তো এগুলো সবগুলো একটু একটু পারি, যা যা একটু একটু পারি সেগুলো যার কাজ করেন যিনি, যার ছবি দেখে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি, যাতে কি সুন্দর এটা হয়েছে। আর অন্য লোক একটা মডার্ন আর্ট দেখে বলে সব বুঝি না বলে চলে যাবে, একটা খেয়াল গান শুনে বলে বুঝি না। এই বুঝি নাটা যাতে না হয়, যাতে পৃথিবীর সমস্ত রস আমি উপভোগ করতে পারি, তার জন্য আমি একটু খাটি। এখনো দীপক চক্রবর্তী অপেক্ষা করে আছে বেশ কিছু ভালো ফিল্ম পরিচালনার জন্য, এমন কিছু ফিল্ম করবার জন্য যেটা কিন্তু দীপক চক্রবর্তী 50 বছর সিনেমা ওয়ার্ল্ডে থাকার পর না, এখনো আমি চান্স পাইনি। দীপক এখনো চান্সই পেল না একটা ছবি। আচ্ছা, এই যে খারাপ লাগে, এই সময়টাতে দাঁড়িয়ে প্রচুর নতুন নতুন ছেলে মেয়েদের সঙ্গেও তো কাজ করছেন, তাদের সঙ্গে কাজ করছেন, এবং এই যে একটা সময়ের গ্যাপ দেখছেন, একটা মানে 80, 90, 2000 সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত পরিবর্তন কতটা দেখছেন, এবং নতুনদের মধ্যে মনোবৃত্তিটা কেমন দেখছেন? সিনসিয়ারিটি কম, এরা অ্যাক্টিংটা নিয়ে ভাবছে না, সেলফোন কিনবে কবে সেটা নিয়ে ভাবছে বেশি। এইটুকু ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওইটাই বেসিক ডিফারেন্স এখানে। জিনিসটা নিয়ে কালচার করছে কম, সিনেমা নিয়ে ওরা আলোচনা করছে কি বসে বসে, দেখি না আমি, বা তাদের পড়াশোনাটাও অনেকটা কম। হ্যাঁ, মানে পড়ছে হয়তো অন্য কিছু পড়ছে টড়ছে, সিনেমা দেখছেও হয়তো, আমেরিকান ফিল্ম অনেক দেখে ফেলছে, কিন্তু যেটা শেখার জন্য যে আলোচনা দরকার, বসা দরকার, পর্যালোচনা দরকার, বুঝতে না পারলে কাউকে জিজ্ঞেস করা দরকার। আমি তো দেখি আমি বসে থাকি, কিন্তু ওরা সামনে আমার পাশে পাঠ করছে, রাত্রিবেলাতে আমরা হোল নাইট অভিনয় করছি এই নিকশ ছায়াতে হয়তো, কিন্তু আমার পাশ দিয়ে নতুন ছেলে মেয়েগুলো ছোটো ছোটো পাঠ হয়তো করছে, তারা এসে একটা শট আছে, দুটো শট আছে, কেউ এসে পাশে বসে না, প্রণাম করে যায় আমার অনেক সময়, কিন্তু পাশে বসে বলে না দাদা এইটা জানতে চাইছি, এইটা কি, কেন, কিরম হলো, কি হলো, মানে ইভেন তোমরা যেটা জানতে চাইছো আগে কিরম ছিল, এখন কেমন হচ্ছে, মানে কিছু মানে আমাদের তো একটা এক্সপিরিয়েন্স আছে, এতগুলো আর্টিস্ট আমরা পুরনো রয়ে গেছি, তো আমরা তো অনেক কিছু বলতে পারবো তোমাদের,
এটা কর্তব্য তো শেখানো তোমাদের। আপনাদের মধ্যে যে ডেডিকেশনটা ছিল, আপনার একটা ইন্টারভিউ আমি শুনছিলাম, সেখানে আপনি বলছিলেন মহুয়া রায়চৌধুরী আপনার যে সময়টাতে শট দেওয়া হচ্ছে সেই সময়টা তিনি থাকতেন, দরকার নেই থাকার, আমি তবুও থাকতেন। আমি ক্লোজ আপ দিচ্ছি, ওর তো থাকার দরকার নেই, Reaction টা ও দেখ। হ্যাঁ ও পরে দিবে, ওর আবার শটটা যখন ওদিক থেকে এই শটটা যখন নেবে তখন ও দেবে। আমার তোমার মতো এরকম আর কি, আমার ও শুধু আমার শট নিচ্ছে, তুমি উঠে চলে গেলে আমি তোমার দিকে তাকিয়ে আমি আমার কথাগুলো বলে গেলাম, আবার এই ক্যামেরাটা অন করলো, তুমি আবার শটগুলো দিয়ে দিলে, তো দুটো ক্লোজ আপ আমরা পরে জুড়ে দিলাম, এডিট করে দিলাম। কিন্তু যখন আমি এই ক্লোজ আপগুলো দিচ্ছি তখন মে মাসের রোদ্দুর, তখন এসি ছিল না, পুরনো টেকনিশিয়ান স্টুডিও, ওপরে টিনের চাল, বিভৎস গরম, সাংঘাতিক গরম। সেই সময় পাখা, কতগুলো বড় পাখা ছিল আমাদের, সেগুলো চালাতে হু করে চলতো, তাতে আমরা মোটামুটি পেতাম, বাকি টেকনিশিয়ানরা কেউ তো পেতেই পারবে না, একটা দুটো পাখাতে কি হবে। আমাদের আর্টিস্টদের যাতে ঘাম না হয়, মেকআপ না উঠে যায়, সেখানে আমাদের একটু দোয়া হতো, এখানে বগল ঘেমে না যায়, ঘাম ফাম হয়ে যাবে, তাহলে চুলফুল ঘেমে যাবে, সেটা না হয়, সেখানে আমাদের ওইটুকু প্রিভিলেজ ছিল যে আমরা এই হাওয়াটা পেতাম। কিন্তু যখন শর্ট নেওয়া হবে তখন ওগুলো বন্ধ হয়ে যাবে, আওয়াজ হবে বলে, তার মধ্যে ঘাম হচ্ছে, তার মধ্যে কোনো রকম কাপড় নিয়ে প্যাক করে এই ঘামটা মুছে নিচ্ছি, আমি আবার শর্টটা দিচ্ছি, এই কিছুক্ষণের জন্য এটা করা যায়, হয়তো মিনিট 15 মিলে এই ব্যাপারটা হয়। তার মধ্যে আমি একটা সিনের ক্লোজ আপ যতগুলো আছে, এমনি শর্ট দুজনের শর্ট হয়ে গেছে, নোয়া দুজন বসে আছি, শর্ট নেওয়া হয়ে গেছে ওই ক্যামেরা থেকে, এবার ক্লোজ আপগুলো নেওয়া হবে। তো লাঞ্চ টাইম হয়ে গেছে, তো ডিরেক্টর বললো, মহুয়াকে বললো, যাও তুমি খেয়ে নাও। এবার আমি উমানাথ ভট্টাচার্য ছিল, এটা প্রেম ও পাপের কথা বলছি আমি, প্রেম ও পাপ ছবিটার নাম, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। তো এবার আমি আমার শর্টগুলো দিয়ে দিচ্ছি, আমি যখন শর্ট দিচ্ছি হঠাৎ আমি খেয়াল করছি ও তো যায়নি, ও রয়েছে পেছনে, ক্যামেরার পেছনে। আর ক্যামেরার পেছনের জায়গাটা কিন্তু এমনি যে পাখাটা আমার এখন দেওয়া হচ্ছিল শর্টের আগে, ফ্যান অফ, হ্যাঁ সাউন্ড, ক্যামেরা, এগুলো বলে শর্ট হবে, তো ওর কাছে তো পাখাই নেই, ও দাঁড়িয়ে আছে পেছনে ক্যামেরা, ওই ক্যামেরাটা আমি যেটা দিচ্ছি শর্ট তার পেছনে, মানে ও প্রচণ্ড ঘামবে ওখানে দাঁড়িয়ে, হাওয়াই পাবে না, শর্ট হয়ে গেলেও হাওয়া পাচ্ছে না। আমি হঠাৎ বললাম, ওখানে কেন দাঁড়িয়েছে ও? তাই আমি বললাম, আচ্ছা কেউ একজন ওর ডায়লগগুলো আমার এখান থেকে দাঁড়া, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলে, এখান থেকে বলে দে, তুই ডায়লগ, ওর ডায়লগটা বলো, আমি আমার ডায়লগটা বলি, শর্ট দিই, যেরকম করি। মানে আরে না 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 তা নয়, কে হয়েছে, কেন এটা তুমি আমায় বলছো বলো? ও বললো, কারণ আছে। কিসের কারণ? মানে আমি এরময় শর্টগুলো দেবো। যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শর্ট দেবে, ওকে বললো আমি দেবো, তাহলে তুমি বলছো কেন, গরমে কেন আছো? না না আমি দেবো। ও এগিয়ে এসে ক্যামেরার পাশে দাঁড়ালো, পাশ থেকে ওকে দেখা যাচ্ছে না, পাশ থেকে ওর কিউগুলো দিতে আরম্ভ করলো, আর আমি বলতে আরম্ভ করলাম। যখন হয়ে গেল, এইটা আরেকজনকে দেখেছি আমি, মানে আরেকজনকে দেখেছি না, মানে আমি এটা করেছি, তখন ভিক্টর আমায় বলেছিল সেম কথাটা। তো আমি বললাম তুমি, তারপরে বেরিয়ে একসঙ্গে আমার হয়ে গেল, যখন বেরিয়ে আমরা লাঞ্চ করছি, লাঞ্চের পরে ওর ক্লোজ আপগুলো নিয়ে নেবে, এই কথা আছে, কারণ ওর 2টো বেজে গেছে। যেতে যেতে বললাম, তুমি দাঁড়িয়ে গরমেতে কেন, দরকার কি ছিল, আমি তো ও কিউ দিলে আমি বলে দিতাম। বললো না, আমি দেখছিলাম তুমি কীভাবে বলছো, মানে পিচটা কি তোমার, কিভাবে ম্যাচ হবে। হ্যাঁ, কারণ ও তো পরে আর আমার পিচটা পাবে না। কি লেভেলের আমি কি জোরে বলেছি, আমি তাড়াতাড়ি বলেছি, আমি আস্তে বলেছি, স্লো বলেছি, সফট বলেছি, ওটা দেখার জন্য দেখেছিল, তার মানে কতটা ডেডিকেশন, সেটার এখন ভীষণ অভাব। এবার আমি যখন প্রতিকারে আমি আর ভিক্টরের শট হচ্ছে, ঠিক সেম জিনিস আমায় ছেড়ে দেওয়া হয়েছে, ওর ক্লোজ আপগুলো নেওয়া হচ্ছে ভিক্টর ব্যানার্জির। তো আমি যাচ্ছি না দেখে ও বললো কেন, আমি বললাম আমি কিউ দেবো তোমায়, সুবিধা হবে তোমার। আরে দরকার নেই, এরা কেউ বলে দেবে, আমি বলে দিচ্ছি কথাগুলো। তো বললাম না না আমি কিউ দিই, দেখো ভালো হবে। ও আমার সেম প্রশ্নটা করেছিল ভিক্টর, কেন তুমি দাঁড়িয়েছিলে কেন এই গরমের মধ্যে এত, সেই মে মাস, সেই মাঠে ফাইট করেছি আমরা, তার আগে ফাইটের মাঝখানে সেই আমি জামা খুলবো, গেঞ্জি পরে বলবো যে এটা তোমার পড়া, পুলিশের পোশাক পরে বলছো, তাহলে পুলিশের পোশাকটা তাহলে খুলে ফেলে দিয়ে বললাম এসো, এবার ডাকলাম আর কি, ফাইট হলো।
তো তার আগের ডায়লগুলো বলে, তুমি কেন কেন দাঁড়িয়েছিল, কেন তোকে গিয়েছিল, না আমি দেখছিলাম তুমি কোন পিচে কথা বলছো। রিয়েলি? ও তো খুব ইন্টেলিজেন্ট, কাজে ওর সঙ্গে সঙ্গে বলে দিল, দ্যাটস ভেরি গুড, সো ইউ নো অ্যাক্টিং, ইউ নো সিনেমা। ভিক্টরও বলেছিল। এটা আপনারও কোথা থেকে শেখা? আমি শিখেছি মহুয়ার কাছ থেকে। একদমই তাই, এবং কে সেটা বলছে? আপনি অ্যাপ্লাই মহুয়া? করেন, কিন্তু এইটা এখন মিসিং। মহুয়া এক্সেপশনাল ছিল। মহুয়া মানে ওই যে নায়িকাদের তালিকার কথা বলছিলাম, তার মধ্যে কি আচ্ছা মহুয়া বেস্ট, বেস্ট? এদের মধ্যে মহুয়া বেস্ট। আচ্ছা, উনি নেই বলে কি আপনি কথা বলছেন? না না না, এটা বললামই তো, এক্সাম্পল দিলাম তো। কেন কেন এই জন্য বলে? এই জন্য হ্যাঁ, এটা অন্য হিরোইনরা করবে না, আচ্ছা। এটা ও করতো, সেই জন্যই বেস্ট। সবাই জানে ও কি লেভেলের অ্যাক্ট্রেস ছিল। আর ও কি পড়ে করছিল এটা? না। ও কি সিনেমা শিখে এসে করছিল? না, ওর মাথায় তাগিদ কাজ থেকে। করছিল, এটা করতে হবে, এটা তাগিদ করা থেকে। উচিত, তাগিদ ভেতর থেকে আসছে। ভেতর থেকে আসছে। ওই জন্য ন্যাচারাল অ্যাক্ট্রেস, অসম্ভব ভালো। আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি, কিন্তু আমার মনে হয় এই আড্ডাটা বোধহয় না, অন্তহীন আড্ডা। এমন এমন কথা বলছি, কোনোদিন কোনো ইন্টারভিউতে এরকম কেউ কথা বলে না। এই জন্যই শুনবো তোমায়, কারণ আমরা আজকে চিরঞ্জিত চক্রবর্তীর এমন কিছু দিক জানলাম যেটা অজানা বলা যেতে পারে। চিরঞ্জিত দাই নিজে বলছেন যে এই কথাগুলো কখনো কোথাও বলেননি, কিন্তু আজকে আড্ডা প্রসঙ্গে বেরিয়ে আসলো অনেক হ্যাঁ, কথা। এক্স্যাক্টলি। কিন্তু একটা ইতি তো টানতে হয়। একটা মানে বিষয় নিয়ে কথা বলবো। একটা ইন্টারভিউতেই আপনি একসময় বলেছিলেন, সেই কথাটাকে আমি একটু কোট করে বলি। আপনি বলেন যে ঈশ্বরের কাছে কিন্তু আমরা সবসময় কিছু দাও বা চাওয়াটা থাকে ঈশ্বরের কাছে সবসময়, কিন্তু আমরা তো ঈশ্বরকে কখনো বলি না যে তোমার কি চাই, তোমার কি খিদে পেয়েছে, এটা আপনি বলেছিলেন। কিন্তু কোন তাগিদ থেকে, কোন জায়গা থেকে সেটা বলা আপনার মনে আছে কিনা আমি তাও জানি না, আমার অ্যাকচুয়ালি মনে নেই এক্স্যাক্টলি কি বলেছিলাম, মনে বা নেই। কোন পরিপ্রেক্ষিতে হ্যাঁ, বলেছিলেন কিন্তু কথাটা। এইটুকু আমি বলছি যে আমার আইডিয়া যেটা, আসলে ঈশ্বর তো কনসেপ্ট একটা, ঈশ্বর তো সত্যি সত্যি নেই। ওটা আমরাই বানিয়েছি ঈশ্বরকে, আমরাই প্রতিষ্ঠা করেছি, যার জন্য এক একটা গোষ্ঠী এক একজনকে প্রতিষ্ঠা করেছে, এক একটা ধর্ম তৈরি হয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হয় সত্যি কথা, আমরা কখনো জিজ্ঞেস করি না যে তোমার কানে লাগছে কি আমি যে চেঁচাচ্ছি বলে, এত জোরে গান গাইছি বলে। কেউ নেই হয়তো, আমি একা গাইছি, কিন্তু ঘরটা খালি, মাঠটা খালি। কিন্তু একবার তো জিজ্ঞেস করো যে ভগবানকে কানে লাগছে, খুব জোরে যাচ্ছি না, একটু আস্তে গান গাই গেছে। কখনো তার কমফর্টটাকেই আমরা দেখি না, তাকে ঠাকুর ঘরে একটা জায়গায় আটকে দিয়ে দিয়েছি, ওখানে থাক তুই, আমরা অন্য ঘুরে বেড়াই সারা দিন, বাড়ি গিয়ে মাংস খেয়ে আসে একটু, এরকম আর কি। আর এখানে এসে আমি নিরামিষ আসি, কিছুই করছি না, জানো, কিছুই ব্যাপার নেই। বাড়িতে মাংস ঢুকতে দিই না এমনিতে হয়তো, আর বাইরে গিয়ে খুব খেয়ে আসি, এরকম আর কি। তো সেই জন্যে এটা আমার মনে হয়েছিল, ঈশ্বরকে যদি মানো তাহলে পুরোপুরি মানো, বিশ্বাস যদি করো তো 100% করো। এইটা বলেছিলাম, আমার মনে আছে, মানে আমি বলেই থাকি আমি, সেটা হচ্ছে অন্যায় করো না, মানুষকে কষ্ট দিও না, সৎ কাজ করো, পাশাপাশি আছো, পাশের লোকটাকে হেল্প করো, সে তোমায় হেল্প করবে। ফুল ফোটে, অত সৌন্দর্য নিয়ে কেন, এগুলো বুঝি না আমি। কারণ ওই মৌমাছিটাকে সৌন্দর্য বোঝে? কোকিল ডাকে, ওই ডাকটা হয়তো কোকিল আর একটা কোকিল শোনে, ঠিক কথা, কিন্তু তার মাধুর্য কি বোঝে? আকাশে যে মেঘগুলো নীল আকাশে ঘুরে বেড়ায়, অত যে সৌন্দর্য তৈরি করে, পাহাড় চূড়ে যে একটু বরফ জমে, সেটা যে অত সৌন্দর্য তৈরি করে, সেটা কি পাহাড় জানে? এটা তো কেউ জানে না, কিন্তু করেই যায় না এগুলো। এত সুন্দর প্রজাপতি ওড়ে, কিন্তু বেশিরভাগ প্রাণী তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে, এত কালার দিল কেন? তাহলে ঈশ্বরকে অবাক হও, ঈশ্বরকে ভেবে ভেবে অবাক হও, মানে ঈশ্বর কি অনুভব করার চেষ্টা করো, ভাবো কি অসাধারণ লোকটা আমাদের জন্য দিয়েছে তো রংটা, আমরা রং দেখতে পাই তো, এতটা প্রিভিলেজ তুমি, ঈশ্বরের কাছে ঈশ্বর তোমায় জন্ম দিয়েছে মানুষ করে। মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যার এই ব্রেনটার মধ্যে না রিজনিং আছে। রিজনিং এমনি বললে বুঝবে না, এবার এক্সাম্পলটা দিই। রিজনিং হচ্ছে সেই জিনিসটা যেটা
বিচার করে, তর্ক করে, লজিক। আর কোনো প্রাণীর মধ্যে এটা নেই। কি অদ্ভুত! হাতি, বাঘ, তিমি, পোকা, কারোর মধ্যে নেই এটা, একমাত্র মানুষকে দিয়েছে। কতটা প্রিভিলেজড, কতটা ভালোবাসে ঈশ্বর আমাদের, তাই দিয়েছে। এটা কি করে? এটা গুহার মধ্যে ঢোকে, সেটা বাসা করে মানুষ, সেখান থেকে বেরিয়ে আজকে 200 তলা বাড়ি বানাতে পারে। তার মধ্যে যতগুলো এভলিউশন তৈরি করেছে, সিমেন্ট বানানো, লোহা বানানো, ওইটা করা, সেইটা করা, কনস্ট্রাকশনের ব্যাপার। ভূমিকম্প হলেও পড়বে না এমন বাড়ি বানায়। সেটা হচ্ছে মাড, বেসটা যদি মাডেত করে, ফ্লোটিং হাউসটাকে করে দেয়, তাহলে বড় বাড়ি বানাচ্ছে, পড়বে না। এই যে আমাদের এখানে হয়েছে না 42 তলা বাড়ি, এই বাড়িটা তো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উঁচু বাড়ি, জানো তো এটা, কলকাতার। এই যে ভূমিকম্প হবে সেটা কি ভাবেনি ওরা? সো তোমাদের অবাক লাগছে না? ধার কাঁপে আমরা দৌড়ে দোতলা থেকে রাস্তায় চলে যাই, ভয় যে ভেঙে যাবে, ভেঙে পড়বে। ওই 42 তলায় কারোর মনে হচ্ছে না ভেঙে পড়বে? বাড়িটা তো ভেঙে পড়বেই, পড়বে না। এটা কে ভেঙেছে? মানুষ বানিয়েছে, মানুষ। তো এভরিওয়্যার, প্রত্যেক জায়গায়, রেডিও, লাইট, ওই সেলফোন, সব আমরা বানিয়েছি। বুলবুলি যেভাবে বাসা বানাতো সেইভাবেই বাসা বানাচ্ছে 1000 বছর ধরে, এগোয় নি। কোকিল যেভাবে গান গাইতো 1000 বছর ধরে সেটাই গাইছে, এগোয়নি, রাগ শেখেনি, সুর বানায়নি, চেঞ্জ করেনি। অদ্ভুত না ব্যাপারটা? ভাবলে অবাক লাগছে। যে যেটা পারে, কিছু পাখি কিছু ব্যাপার অদ্ভুত বাসা বানাতে পারে, অদ্ভুত কিছু করতে পারে, অবাক লাগে আমাদের দেখতে, কি করে বানালো এই বাসাটা। কিন্তু ওর থেকে প্রগ্রেস নেই, ওটাই বেসিক, ওটাই ভগবান দিয়েছে, ওইটুকু পর্যন্ত ওকে দিয়েছে। কিন্তু মানুষ, তাকে যেহেতু রিজনিং দিয়েছে, আচ্ছা এটা করলাম, হলো না, তাহলে কি এটা করে দেখব? আচ্ছা ও এটা করছিল, সেটা কিন্তু হচ্ছিল, তাহলে এটা তাহলে আমি এইভাবে করলে হয়ে যাবে। রান্নাটা ভালো কি করে হবে? রেসিপিটা তৈরি করি আমরা এইভাবে, নয়তো ওইভাবে। এইটা মানুষ পারে করতে, বিকজ ব্রেনের রিজনিং আছে। এই রিজনিংটা ও দিয়ে দিয়েছে, ঈশ্বরের আশীর্বাদ। সো সেই ঈশ্বরকে আরো ভালোভাবে ভাবো না, ভালোভাবে বোঝো না। এবং দারুণ একটা লাগছে। জিনিস, একটা আপনার সাথে কথা বলে একটা জিনিস মনে হলো, ইউ আর অলওয়েজ বি ভেরি হ্যাপি। আর ভালো আছেন বলে এরকম ভাবে এভারগ্রিন আছেন, তাই তো? মানে মন থেকে ভালো আছেন, মন থেকে খুশি আছেন। হ্যাঁ, প্রতি মুহূর্ত এনজয় করো। এক্স্যাক্টলি তাই। মাঝে মাঝে একটা ধাক্কা ফাঁকা কেউ দিয়ে দিল, গালাগালি দিয়ে দিল, আমাকে অনেক সময় বলে ওই করবেন না, আপনাকে কিন্তু গালাগালি দেবো। দিক না গালাগালি, কী হয়েছে? গালাগালি ওটা পার্ট, শুনি না, অনেকদিন শুনিনি। মানে সবটাকে সুন্দর করে অ্যাকসেপ্ট হ্যাঁ করে হ্যাঁ নেওয়া। হ্যাঁ, কারণ ওই যে বলে মনুষ্য জীবন দিয়েছেন ঈশ্বর আমাকে, এর থেকে ভালো কি উপহার দিতে পারে আমাকে ঈশ্বর? বেস্ট উপকার আমার দিয়েছেন। তো সে না, আমি কেন অমিতাভ বচ্চন হলাম না, কেন ইন্দিরা গান্ধী হলাম না, কেন এ হলাম না, কেন ও হলাম না, কেন মিনিস্টার হলাম না? মিনিস্টার হবই না, বলে দিয়েছিলাম আমি আগে, মিনিস্টার হবো না, ও প্রচুর দায়িত্ব সব নেব না, হলাম না। তার কারণ হচ্ছে আমি যা পেয়েছি যথেষ্ট পেয়েছি, আমার যোগ্যতার থেকে অনেক বেশি পেয়েছি। তো এই হচ্ছে জীবন। এরকমভাবে সুন্দরভাবে জীবন কাটান, আপনারা মজা করে কাটান। একদমই তাই। সুতরাং ভালো থাকার রহস্যটা কিন্তু আজকে আমাদের জানিয়ে দিলেন চিরঞ্জিত দা। আমরা চাইবো চিরঞ্জিত দা খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, যেভাবে আপনি সময় কাটাচ্ছেন। আমরা আরও সিনেমা উপহার পাই আপনার কাছ থেকে। আর আপনার মধ্যেকার যে দীপক চক্রবর্তী, সে তার যে স্বপ্নটা রয়েছে, সেই স্বপ্নটা পূরণ হোক, সেটাও আমরা চাইবো। আমাকে দেখুন, আপনারাও দেখুন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনাদের বলে দিলাম, কারণ আপনারা দেখতে পাবেন। না আমি আপনাদের বলছি না যে সাবস্ক্রাইব করুন, কিছু বলছি না। আমি বলছি তোমার ওটা দেখে নেবেন, কোনো ভালো লাগবে। আমি অনেক কিছু করি, সেগুলো সব ওখানে দিই আমি আর কি। তো ভালো লাগবে আপনাদের দেখতে। বেশ, খুব ভালো লাগলো দাদা, ভালো থাকুন, এই কামনা জানি আমাদের আজকে শুনবো তোমায় শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। সুন্দর থাকুন, সুস্থ থাকুন।